নমস্কার। এই পাঠশালার আহ্বানে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে লৌকিক ছড়ার দুনিয়া, উৎস ও বৈচিত্র্যের সন্ধান। আমি এই পাঠশালাকে প্রথমে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো, কারণ এই বিশেষ আলোচনাটি দীর্ঘদিন ধরে আমারই পারিবারিক এবং ব্যক্তিগত অসুবিধার কারণে স্থগিত রাখতে হয়েছিল। আজকেও একটা অন্য জটিলতার মধ্যেই আমি আছি। মাত্র 10 মিনিট আগে আমি জানিয়েছি তাদেরকে যে আমি পারবো নিতে এই সেশনটা। এই সহযোগিতা তাদের কাছ থেকে আমি আগেও পেয়েছি, এখনও পাচ্ছি, তাই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি সময় নষ্ট না করে আমি সরাসরি আলোচনাতেই ঢুকে যেতে চাইছি। লৌকিক ছড়া যখন আমি বলছি তখন বুঝতে পারা যায় যে আরও কোনো অন্য বর্গের বা অন্য প্রকরণের ছড়া নিশ্চয়ই আছে। হ্যাঁ, মোটামুটিভাবে ছড়াকে আমরা দুটো ব্রড ভাগে ভাগ করি, একটা লৌকিক ছড়া এবং আরেকটি সাহিত্যিক ছড়া। আমার আজকের আলোচনার ফোকাস যেহেতু শুধুই লৌকিক ছড়া, তাই আমি সাহিত্যিক ছড়াতে হয়তো প্রবেশ করব না। সময় যদি আদৌ পাই অল্প একটু হয়তো শেষের দিকে বলবো, কিন্তু একদম গোড়ার কথাই বলতে হবে যে ছড়া এলো কোথা থেকে, অর্থাৎ এই যে একটা প্রকরণ তৈরি হলো ছড়া বলে, এই প্রকরণটা এলো কোথা থেকে। লোকসাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায়, বা লোক সংস্কৃতির ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে লোকসাহিত্যের সম্ভবত প্রাচীনতম প্রকরণটি হচ্ছে ছড়া। অর্থাৎ সবথেকে প্রথমে লোকসাহিত্যের যে প্রকরণটি তৈরি হয়েছিল সেটি হচ্ছে ছড়া। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা আরও যদি একটু পিছিয়ে যাই, এখানে একজন বলছেন আমার কথা খুব আস্তে আসছে, একটুখানি আমায় কেউ কনফার্ম করবেন। আমার গলা কি পরিষ্কার? আচ্ছা, শুনতে একটু খুব আস্তে আসছে। আচ্ছা এবার শরীরটা ঠিক আছে? খুব একটা না। আচ্ছা এইবার ঠিক আছে? এইবার ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আর একটু কাছ থেকে বলছি, কখনো খুব আসতে এলে আমাকে একটুখানি বললেই হবে, আমি সচেতন হয়ে যাব। তো এই যে প্রাচীনতম যে প্রকরণ বলে যেটাকে আমরা মনে করছি ছড়াটাকে, সেটার অস্তিত্ব বা সেটার উৎসটা কোথা থেকে কিভাবে এলো। আমি যখন ওই লোককাহিনী সম্পর্কে আলোচনা করেছিলাম আগের কোনো একটা ক্লাসে, তো আমি বলেছিলাম যে সভ্যতার একদম গোড়ার দিকে যখন প্রাচীন মানুষরা বিজ্ঞান জানতেন না বা বিজ্ঞান বুঝতেনও না, তখন তারা তাদের মতন করে কোনো ঘটনা, বিশেষ করে প্রাকৃতিক সংঘটন যেগুলো, সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন। এবং সেই ব্যাখ্যাগুলো অনিবার্যভাবে কীরকম হতো না, তারা মনে করতেন যা কিছু ঘটছে তার সমস্ত কিছুর নেপথ্যে কোনো একটা অলৌকিক শক্তি রয়েছে, কোনো একটা এমন কোনো শক্তি রয়েছে যে শক্তিটা বাইরে থেকে পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করে, এবং সেই শক্তিটা যদি অসন্তুষ্ট হয়, সেই শক্তিটা যদি অসন্তুষ্ট হয়, সেই শক্তিটা যদি বিরক্ত হয়, তাহলে নাকি নানা রকম ঘটনা ঘটে। তো এই যে শক্তিটাকে আমরা মনে করছি যে একটা অপশক্তি বলতে পারি বা একটা অলৌকিক শক্তি আমরা বলতে পারি, সেই শক্তির উদ্দেশ্যে মানে তাদের অস্তিত্বকে কল্পনা করে, কীরকম দেখতে তারা জানতো না, কিন্তু মনে করতো একটা পাওয়ার আছে আকাশের ভেতরে কোথাও, সেই অস্তিত্বটাকে কল্পনা করে তাদের উদ্দেশ্যে ছন্দ এবং সুর সম্বলিত তারা কিছু স্তুতি নিবেদন করতো তাদেরকে তুষ্ট করার জন্য। তো এই যে ছন্দ এবং সুরের মাধ্যমে একটা স্তবস্তুতিকে নিবেদন করা হতো, সেই স্তবস্তুতিগুলো তার মানে সেটার কোনো একটা টেক্সট ছিল, সেই স্তবস্তুতিগুলোর তার মানে কোনো একটা গদ্য ছিল। মনে করা হয় এই ছন্দ এবং সুর সম্বলিত এবং টেক্সট বহুল যে স্তবস্তুতি, সেইটাই হচ্ছে ছড়ার আদি উৎস। অর্থাৎ আদিমকালে মানুষ যে টেক্সটের দ্বারা তার মধ্যে একটা ছন্দ ভরে, তার মধ্যে একটা সুর ভরে অলৌকিক বিচিত্র অস্তিত্বের কল্পনা করে বা দেবতার অস্তিত্বের কল্পনা করে দেবতাদের তুষ্ট করার জন্য সেইগুলোকে গান করত বা সেইগুলোকে ন্যারেট করত বা সেইগুলোকে আবৃত্তি করত, সেইগুলোকে বলা হচ্ছে একেবারে প্রাচীনতম আদিতম ছড়া। কিন্তু আমরা যেটাকে ছড়া বলি সেটাতে তো এই সুর টুর থাকে না, তাহলে কি হলো? এবং সেটা স্তবস্তুতিও ইনফ্যাক্ট হয় না। আর আমরা যখন যে ছড়াগুলো এখন আমরা ছড়া বলে মনে করি সেগুলো স্তবস্তুতিও নয়। তাহলে কিভাবে চেঞ্জটা হলো? এটাও আমি লোককাহিনী পড়াতে গিয়ে একবার বলেছিলাম যে যত মানুষ আধুনিক হয়, অর্থাৎ প্রাচীন মানুষ
যখন যত বেশি করে 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 আধুনিক পৃথিবীর দিকে এগিয়ে আসে, তখন কিন্তু অনিবার্যভাবেই এই অলৌকিকের প্রতি তার যে ভয় বা তার যে আস্থা বা তার যে নির্ভরতা একটু একটু করে কমতে থাকে। তার মূল কারণ হচ্ছে যে বিজ্ঞানের আবিষ্কার হয়ে যায়, এবং যে জিনিসগুলোকে তারা অলৌকিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত বলে মনে করত, সেগুলোকেই তারা কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বা বিজ্ঞানের এক্সপ্লেনেশন দিয়ে নিজেরাদের মতন করে বুঝতে পারে। এবং যত তারা বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে থাকে, তত এই প্রাচীন দেবতার অস্তিত্ব বা তাদের ক্ষমতা সম্পর্কে মানুষের নির্ভরতা কমে যায়। কিন্তু আদিম ওই যে মন্ত্রগুলো তারা বলতো, সেই আদিম মন্ত্রগুলো তো একটা প্রকরণ হিসেবে থেকে গেছে। সেই যে আদিম মন্ত্রগুলো বিবর্তিত হতে হতে একটা সময় দেখা যায় তাতে সুর আর নেই, তাতে দেবতা বা দেবতাকে তুষ্ট করার মতন টেক্সট আর নেই, কিন্তু কি রয়ে গেছে? রয়ে গেছে ছন্দটা। যে ছন্দটা কিন্তু কোথাও ছন্দবদ্ধভাবে একটা নতুন প্রকরণ তৈরি করে আধুনিক পৃথিবীর ইতিহাসে, আধুনিক সাহিত্যের ইতিহাসে, যেটাকে আমরা বলছি আধুনিক ছড়া। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে আদিম মন্ত্রের যে বাণী, সেই বাণীগুলোই কালের বিবর্তনে ছড়ায় পরিণত হয়, এবং তাদের অন্তর্লীন যে ধর্মবিশ্বাসের অনুষঙ্গ ছিল স্তবস্তুতির মধ্যে, সেই অন্তর্লীন ধর্মবিশ্বাসের অনুষঙ্গ বিলুপ্ত হয়ে গিয়ে তখন তার মধ্যে টেক্সট হিসেবে যেটাকে আমরা দেখতে পাই, সেই টেক্সটগুলো হচ্ছে মূলত পারিবারিক ছবি বা সামাজিক কোনো একটা অনুভূতি। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে? দেবতাদের জন্য স্তবস্তুতি অর্থাৎ ধর্মবিশ্বাস অনুষঙ্গ চলে যাচ্ছে, পরিবর্তে আসছে পারিবারিক ছবি বা সামাজিক অনুভূতি। আগে ছিল সুর, সেই সুরটা চলে যাচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে কোনটা? ছন্দবদ্ধ টেক্সট থেকে যাচ্ছে, ছন্দবদ্ধ একটা বাচন থেকে যাচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই ছন্দবদ্ধ যে টেক্সটটা, সেইটাকেই আমরা লোকসাহিত্যের ইতিহাসের ছড়া বলছি। এবং ছড়াটাকে আরও একটা আরও একটা রেফারেন্স দেওয়া হয় ছড়াটা সম্পর্কে। বলা হয় ছড়া হচ্ছে দ্য পোয়েটিক প্রিমিটিভ। আমি জাস্ট 5 সেকেন্ড একটু অফ করছি। ছড়াকে বলা হচ্ছে দ্য পোয়েটিক প্রিমিটিভ বা আদিমতম কবিতা। অর্থাৎ আমরা এখন যে আধুনিক ছড়া পড়ি, আসলে কিন্তু পৃথিবীর বিচারে, সাহিত্যের ইতিহাসের বিচারে, সেটা হচ্ছে প্রিমিটিভ মোস্ট টেক্সট বা প্রিমিটিভ মোস্ট সাহিত্য। ছড়া হচ্ছে তাই জন্য পোয়েটিক প্রিমিটিভ। এখন এইখানে আমার একটা জিনিস খুব একটু অদ্ভুত লাগে, যে আমি বলছি যে আধুনিক ছড়াতে ধর্মীয় অনুষঙ্গ থাকে না, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এ সূত্রে দুটো ছড়ার কথা বলবো। আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেয়েকে। খরার সময় এই ছড়াটা কাটা হয় গ্রাম বাংলায়। আরেকটা কি? লেবু পাতা করম চা, যা বৃষ্টি ধরে যায়। ভীষণ বৃষ্টি হচ্ছে, বন্যা হওয়ার উপক্রম হচ্ছে গায়ে ঘরে, এই কবিতাগুলো বাচ্চারা আওড়াচ্ছে, অনেক সময় মেয়েরাও আওড়ায়। তাহলে এই যে আমরা বলছি যে ধর্ম অনুষঙ্গটা থাকে না, ধর্মবিশ্বাস অনুষঙ্গটা থাকে না আধুনিক ছড়ায়, এটাও কিন্তু কোথাও একটু ডিবেটেবল। কারণ আমি যেই মুহূর্তে আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে বলছি, আমি কিন্তু আবার তাকে তুষ্ট করবার জন্যে ধান দেওয়ার কথা বলছি। অর্থাৎ তুই বৃষ্টি দিলে ধান হবে, সেই ধান আমি তোকে তুষ্ট করার জন্য দেব। কাকে? তারপরে বৃষ্টি একটা পাওয়ার, একটা ন্যাচারাল পাওয়ার, তাকে। সিমিলারলি বৃষ্টিকে ধরে যেতে বলা হচ্ছে, বৃষ্টিকে থেমে যেতে বলা হচ্ছে লেবু পাতা করম চা দিয়ে তাকে তুষ্ট করার জন্য। ফলে পরবর্তীকালে ওই ধর্মীয় অনুষঙ্গে হয়তো সরাসরি দেবতার ছবি আসছে না, কিন্তু কোথাও অ্যাপিজ করবার ব্যাপারটা সামান্য হলেও সংস্কারের ক্ষেত্রে, লৌকিক সংস্কারের ক্ষেত্রে বা ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে। এটাও আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে, কিন্তু সেটা অত বড় কিছু নয়। সাধারণভাবে ছড়া বলতে আমরা যেটা বুঝছি যে সুরবিহীন, ধর্মবিশ্বাসের অনুষঙ্গবিহীন, ছন্দবদ্ধ টেক্সটকে আমরা ছড়া বলছি। তো আমি আগেই বললাম ছড়ার দুটি ধরন, একটা হচ্ছে সাহিত্যিক ছড়া আর একটা হচ্ছে লৌকিক ছড়া। আমরা অবশ্যই আজকে বেশিরভাগটাই লৌকিক ছড়াতেই আমি কনসেন্ট্রেট করব। লৌকিক ছড়াকে আমরা মূলত 3টে ব্রড ডিভিশনে ভাগ করতে পারি। একটা ছেলে ভুলানো ছড়া, একটা খেলার ছড়া,
এবং একটা সর্বজনীন ছড়া। অর্থাৎ পিওর ছড়া যদি আমরা বলি, সেই পিওর ছড়া হচ্ছে ছেলে ঘোরানো ছড়া এবং খেলার ছড়া। এবারে প্রশ্ন আসতে পারে যে আমি সর্বজনীন ছড়াটাকে কেন পিওর ছড়া বলছি না? কেন বলছি না? কারণ সেই সর্বজনীন ছড়ার মধ্যে রাজনীতির প্রেক্ষাপট থাকতে পারে, সেই সর্বজনীন ছড়ার মধ্যে সমাজের প্রেক্ষাপট তো থাকেই, এবং যে প্রকরণ বা যে লোকসংস্কৃতির প্রকরণকে আমরা আদপেই ছড়া বলি না বা ছড়ার সঙ্গে সম্পৃক্তও করি না, সেই রকম অন্তত 3টে প্রকরণকেও কিন্তু আমরা এই সর্বজনীন ছড়ার মধ্যে নিয়ে আসতে পারি। তার একটি ব্রত, একটি ধাঁধা এবং একটি প্রবাদ। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যখন লৌকিক ছড়ার বিভাজন করতে বসেছি বা ডিভিশন করতে বসেছি, তখন কিন্তু বেসিক যে 3টে ভাগ, অর্থাৎ ছেলে ভুলানো ছড়া, খেলার ছড়া, সর্বজনীন ছড়া, সেইখান থেকে কিন্তু লৌকিক ছড়ার বিস্তারটা আরও অনেক বড় হয়ে গিয়ে সেখানে দ্রুতকথাও পার্শিয়ালি আসছে, সেখানে প্রবাদও পার্শিয়ালি আসছে, সেখানে ধাঁধাও পার্শিয়ালি আসছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে আমি ওগুলোকে জুড়ছি? ব্রতকথাকে একই সঙ্গে কিন্তু ফোকটেল বা লোককথা ও ছড়ার মিশ্রণ বলা যায়, কারণ তাতে ধর্মবিশ্বাসের পাশাপাশি একটা সামাজিক কাহিনী থাকে, সুর থাকে, কিন্তু ছন্দও থাকে, এবং ব্রতর একটা সামাজিক চেহারা থাকে। খুব ইম্পর্টেন্ট যেটা, সে সামাজিক চেহারাটা কি না, একজন ব্রতকথাটা পড়েন, অন্যরা ব্রতকথাটা শোনেন। তাহলে এই সামাজিক চেহারার কারণে এবং ছন্দ থাকার কারণে এবং তার মধ্যে একটা সামাজিক চিত্র বা সামাজিক কাহিনী থাকার কারণে কিন্তু পার্শিয়ালি হলেও, অর্থাৎ আংশিকভাবে হলেও, ব্রতকে আমরা কখনো কখনো ছড়ার কাছাকাছি বলে মনে করতে পারি। সিমিলারলি ধাঁধা এবং প্রবাদকেও কিন্তু আমরা ছন্দবদ্ধভাবেই প্লেস করে নিয়ে পরে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। ফলত তাদের মধ্যেও যেহেতু ছড়ার মতনই ছন্দ থাকে, তাই আমরা যখন ছড়ার বৈচিত্র্য নিয়ে আলোচনা করছি, সেই বৈচিত্র্যের আলোচনায় কিন্তু এদেরকে আমরা বাদ রাখতে পারি না। এখানে একটা অনিবার্য তাহলে প্রশ্ন আসবে যে তাহলে আমরা খাঁটি ছড়া কোনগুলোকে বলবো, মানে আনঅ্যাডাল্টার কোনগুলোকে বলবো, যেগুলোকে নানা রকম শর্ত সাপেক্ষে আমরা ছড়ার অংশভাগ করব না, নানা রকম শর্ত সাপেক্ষে ছড়ার জ্ঞাতি বলে মনে করব না, তাদেরকে আমরা পিওরলি ছড়াই বলবো। সেই ছড়ার কী কী বৈশিষ্ট্য বা কোনগুলোকে আমরা একদম পারফেক্ট খাঁটি ছড়া বলতে পারি? একটা, দুটো, তিনটে, চারটে করে বলি পরপর পরপর। 1 নম্বর, ছড়ার মধ্যে ধর্ম কিংবা আচার সংস্কারের অভিক্ষেপ থাকবে না। যদি থাকে সেটাকে কিন্তু আমি পিওর ছড়া বলতে পারবো না। ফর এক্সাম্পল, আমি যদি ভাই ফোঁটার ছড়াটা মনে করি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, আজ অব্দি আমার ভাইয়ের জম দুয়ারে পড়লো কাঁটা। হ্যাঁ, বেসিক্যালি এটা ভাইয়ের মঙ্গল কামনা করে ছড়াটা আওড়ান বোনেরা বা দিদিরা, সেটা ঘটনা, কিন্তু এখানে জম, যমুনা, জমের দুয়ার, এরকম অনেকগুলো অনুষঙ্গ রয়েছে, আচার সংস্কারের অনেকগুলো ধর্মীয় অনুষঙ্গ রয়েছে। ফলত ভাইফোঁটার ছড়াটা ছড়া, কিন্তু সেটা পিওর ছড়া নয়, কারণ পিওর ছড়ায় ধর্ম এবং আচার সংস্কার কিছুতেই থাকতে পারে না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ছড়ার মধ্যে একটা আপাত অসংলগ্নতা থাকবে, মানে একটা ননসেন্সিক্যাল একটা ইমেজ থাকবে বা একটা ননসেন্সিক্যাল ফিলিং থাকবে। ছড়াটা পড়ে আমার আপাত জিনিসটাকে ভীষণ ব্যাখ্যাহীন, ভীষণ অর্থহীন, অসংলগ্ন বলে মনে হতেও পারে। কোনো কোনো ক্ষেত্রে এটা ছড়ার একটা বৈশিষ্ট্য হয়। আমি বলছি না যে সমস্ত ছড়েরই এইটাই বৈশিষ্ট্য হতে হবে, কিন্তু ছড়ার মধ্যে এই আপাত অসংলগ্নতার একটা বৈশিষ্ট্য থাকে। ছেলেমেয়েরা, তোমরা 5th সেমিস্টারে আবল তাবল পড়ে এসেছো, তোমরা সেখানে নিশ্চয়ই এই ননসেন্স রাইমের কথা পেয়েছো, সেই প্রসঙ্গটা আমি পরে আসবো। ছড়ার এই দুটো তো বললাম যে দুটো থাকবে না, নো যে দুটো, ইয়েস কোন দুটো হবে? ফার্স্ট ইয়েসটা হচ্ছে ছড়ার অনিবার্য উপাদান হচ্ছে ছন্দ স্পন্দন। ছড়ার মধ্যে একটা রিদম বা একটা বিট থাকতেই হবে। আমার মনে পড়ে, নীলাঞ্জনা আছেন আমার সহপাঠী, নীলাঞ্জনারও মনে পড়বে যে আমাদের যখন প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে উদয় স্যার, ইউকেসি স্যার আমাদেরকে ছন্দ পড়াতেন, তখন ছিটখান তিন দাঁড় তিনজন মাল্লা, এই ছড়াটি তিনি টেবিলে ডাস্টার ঠুকে ঠুকে আমাদের শেখাচ্ছিলেন যে কীরকম করে গানের মতন তাল দিয়ে দিয়ে ছড়া পড়তে হয়। তো সেই যে ছন্দ স্পন্দনটা, সেই যে বিটটা কিন্তু ছড়ার একটা প্রধানতম উপকরণ, যেটা থাকতেই হবে ছড়াতে। আর চতুর্থ কি? চতুর্থ হচ্ছে
ছড়ার মধ্যে আমরা পরিচিত জগতের ছবি পাবো। ওই পৃথিবীর বাইরে জগৎ যেটা, সেটা স্বর্গ হতে পারে, নরক হতে পারে, দেবতার সভাস্থল হতে পারে, এরকম নয়। আমি আপনি চিনি, আমার আর তোমার চেনা এইরকম পরিচিত পৃথিবীর পরিচিত জগতের আমরা ছবি সেখানে পাবো। তো এইটা যদি আমরা মাথায় রাখি যে ছড়ার এই চারটে হচ্ছে মূল শর্ত, দুটো না এবং দুটো হ্যাঁ, সেইখান থেকে আমরা বিচার করতে গিয়ে দেখি ব্রত খাঁটি ছড়া নয়। কারণ ব্রতর মধ্যে অতিলৌকিকতা থাকে, ব্রতর মধ্যে দৈবী প্রভাব খুব বেশি করে থাকে। আবার যদি আমরা ঐন্দ্রজালিক বলে একটা ছড়ার কথা করি, মানে ম্যাজিকের ছড়া যদি করি, সে প্রসঙ্গে পরে আসবো, সেই ম্যাজিক ছড়ায়ও কিন্তু আবার একটা আপাত অসংলগ্নতা থাকে, কিন্তু সে আপাত অসংলগ্নতাটা আবার তাকে আমাদের পিওর ছড়া করতে দেয় না, কারণ সেখানেও আবার ম্যাজিক অর্থাৎ এমন কিছু অলৌকিক বিষয় বলা হয় যে অলৌকিক বিষয়টা ছড়ার মূল শর্তের সঙ্গে মানানসই হয় না। আবার উল্টো দিকে ধাঁধা এবং প্রবাদ, তার মধ্যে কোনো রকম অসংলগ্নতা থাকে না, কোনো রকম ননসেন্সিক্যালনেস থাকে না, বরঞ্চ খুব বেশি রকম যুক্তিগ্রাহ্য এবং ভাবগত একটা সংলগ্নতা থাকে, ভীষণ রকম জাস্টিফাইড, ভীষণ রকম যুক্তি নির্ভর টেক্সট সেগুলো। কিন্তু ছড়ার আলোচনায় আমরা তৎসত্ত্বেও কেন এদের বাদ দিতে পারি না? কারণ প্রবাদ এবং ধাঁধার মধ্যেও ধরা থাকে কি, ছড়ার প্রধানতম দুটি শর্ত। একটা শর্ত হচ্ছে পৃথিবীর পরিচিত ছবি, যে ছবিটা আমি আপনি তোমরা সবাই চেনো, যে জীবনটা, যে পৃথিবীটা, যে জগৎটা আমার চেনা, সেরকম চেনা চেনা ছবি। আর ছন্দ স্পন্দন মানে রিদমিক বিট। ফলত এইভাবে খাঁটি ছড়া যেরকম রয়েছে, আবার খাঁটি ছড়ার পাশাপাশি ছড়ার কোনো না কোনো উপাদান সংশ্লিষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু লৌকিক সাহিত্যের অন্যান্য কিছু বর্গকেও পিওর ছড়া না বলতে পারলেও ছড়ার জ্ঞাতি হিসেবে গ্রহণ করতে পারি। এবং যে কারণে আমরা যখন ছড়ার বিস্তার এবং ছড়ার বৈচিত্র্য নিয়ে, বিশেষ করে লৌকিক ছড়ার বৈচিত্র্য নিয়ে আলোচনা করতে যাই, তখন তার বিস্তারটা, তার এক্সপ্যান্সটা অনেক অনেক বড় হয়ে যায়। আমি সে প্রসঙ্গগুলোতে পরে পরে আসছি। আমরা একদম প্রথমে চলে আসি ছেলে ভুলোনো ছড়ায়। আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে বাচ্চাকে ভোলানো, বাচ্চার মন ভোলানো, এই যে ছড়াগুলো ছোটোবেলায় আমাদের মায়েরাও হয়তো আমাদেরকে গিয়ে শুনিয়েছেন, সেই রকম ছড়াগুলোকে বলা হয় ছেলে ভুলানো ছড়া। কিন্তু এই ছেলে ভুলানো ছড়ার আবার দুটো ভাগ হয়। একটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাকে ভোলানোর জন্যে ছড়া, আরেকটা হচ্ছে ঘুম পাড়ানি ছড়া বা লালাবাই। প্রশ্ন আসতে পারে, সেটাও তো বাচ্চাকে ভোলাবার জন্যে, বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানোর জন্যে, তাহলে আপনি কেন বলছেন সেটা আলাদা? হ্যাঁ, সেটা বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যে অ্যাপারেন্টলি হলেও কিন্তু সেই ছড়ার টেক্সটের মধ্যে এমন কিছু থাকে, সেই ছড়া যিনি বলছেন তার ব্যক্তিগত কথা এমনভাবে সেই টেক্সটের মধ্যে ধরা থাকে যে আমরা কিন্তু কোথাও গিয়ে টিপিক্যাল ছেলে ভুলানো ছড়ার সঙ্গে এই ঘুম ভাঙানি বা লালাবাইকে মিলিয়ে নিতে পারি না। ফলত ছেলে ভুলানো ছড়ার কথা বলতে গেলে ওই ছড়াকে আমাদের আলাদা করতে হয়। তো আমি আসি আগে পিওর ছেলে ভুলানো ছড়ায়। সম্ভবত লৌকিক ছড়ার মধ্যে এটা জনপ্রিয়তম, কারণ এই ছড়াতে আসলে বাচ্চাদেরকে সম্পৃক্ত করা হয় বা বাচ্চাদেরকে অ্যাড করা হয়। এবং এটার কারণ হচ্ছে যে আমাদের সমাজে, পৃথিবীর সমাজে সাধারণভাবে, আমি বলছি না এটাই নিয়ম, কিন্তু সাধারণভাবে মেয়েদের সঙ্গেই এই ছড়াটা সম্পৃক্ত থাকে। কারণ সাধারণ নিয়মে সন্তান প্রতিপালনের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা মেয়েদের উপরে বর্তায়। ফলত কাঁদুনে শিশুকে ভোলাতে, তার কান্না থামাতে, তার মন ভালো করতে, তাকে ঘুম পাড়াতে নানা রকম যে কৌশল প্রয়োগ করেন মায়েরা বা মাতৃতুল্য মাসি পিসি কাকি জেঠিরা, তারা সেই প্রক্রিয়ার বা সেই কৌশলের অন্যতম হচ্ছে ছড়া কাটা। কেন তারা ছড়া কাটেন? কেন তারা ছড়া কেটে কেটে ভোলাতে যান? কারণ বাচ্চারা খুব সহজে রিদমের প্রতি, ছন্দের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ হয়তো সে কাঁদছে, হয়তো সে ভীষণ বায়না করছে, হয়তো সে ঘুম পাড়াতে চাইছে না, তাকে যদি ছড়া কেটে কেটে একটা ছড়া বলা হয়, চাপড় দিয়ে দিয়ে তাকে ঘুম পাড়ানো হয়, তাহলে কিন্তু দেখা যায় তার মনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সে আকৃষ্ট হয়ে যাচ্ছে ওই ছড়াটার প্রতি, বাট রাদার আই শুড সে ছড়াটার ছন্দের প্রতি। তার কারণ সে তো নিজে অত ছড়ার টেক্সটটা বোঝার মতন বড় হয়নি, একটু বড় না হলে সে ছড়ার টেক্সটটা বুঝতে পারে না, কিন্তু ছড়ার ছন্দটা তাকে অ্যাট্রাক্ট করে এবং সেই ছন্দের কারণে তার মা তাকে ভোলাতে পারেন। ফলত ছেলে ভুলানো ছড়ায়
সাধারণত কিন্তু আমরা কি পাই, মেনলি মা এবং সন্তানের সম্পর্কের ছবি পাই, অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের রিলেশনশিপ যেটা, সেই রিলেশনশিপটাকে আমরা পাই এবং সেই রিলেশনশিপটার মধ্যে দিয়ে সন্তানের জন্য মায়ের যে আকাঙ্ক্ষা, সন্তানের জন্য বা সন্তানের কোনো ভালোতে মায়ের যে আনন্দ হয়, সন্তানের জন্য মায়ের যে আকুলতা, যে উদ্বেগ, এই সমস্তগুলো প্রকাশিত হয়। এক্সক্লুসিভলি মাদার অ্যান্ড চাইল্ড রিলেটেড যে ছড়াগুলো, আমরা মেনলি সেগুলোকে ছেলে ভুলানোর ছড়া বলছি। এবারে আমরা অনেকগুলো আলোচনার পর থেকে কতগুলো চেনা 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 ছড়ায় আসি। প্রথমে আমি কি বলেছি, মাতৃহৃদয়ের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। দুটো ছড়া বলি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আরেকটা ছড়া হচ্ছে, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। সন্তান হয়তো খুব ছোট, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়তো বয়স, সেই সন্তানকে বর রূপে বা কনে রূপে দেখবার জন্যে মায়ের যে আকাঙ্ক্ষা। মায়েরা ছোটোবেলায় ওরকম মেয়েদেরকে বউ সাজান, ছেলেদেরকে ধুতি টুতি পরিয়ে বর সাজান। এই যে মাতৃ আকাঙ্ক্ষা, সন্তানকে বর বা কনে হিসেবে দেখার, এই ছড়া দুটোর মধ্যে মায়ের সেই আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। এরপরের যে ছড়াটা, সেটা রবীন্দ্রনাথের কালেকশন। সেই ছড়াটা আবার একটা অন্যরকম সামাজিক একটা মানসিকতা রয়েছে। খোকা যাবে নায়ে, লাল জুতুয়া পায়ে, 500 টাকার মলমলি থান, সোনার চাদর গায়ে। তোমরা কে বলিবে কালো, পাটনা থেকে হলুদ এনে, গা করে দিব আলো। খুব সহজ আমাদের কাছে বোঝা। মা তার ছেলেকে সাজাচ্ছেন কিভাবে, লাল জুতো, দেখো জুতুয়া বলা হচ্ছে, জুতুয়াটার মধ্যে দিয়েই কিন্তু আমরা একটা আদরের সম্ভাষণ পাচ্ছি। জুতো বললে যে আদরটা আসে না, জুতুয়া বললে সে আদরটা আসে। বা বুয়া, জুতুয়া, এই যে কতগুলো শব্দের ধরন বা কথা বলার প্যাটার্ন, মায়ের আদরটা। তাহলে আমি কী করবো, খোকা নায়ে যাবে, নৌকো করে কোথাও বেড়াতে যাবে, তার পায়ে আমি লাল রঙের জুতুয়া পরিয়ে দেবো, 500 টাকা দিয়ে মলমলি থান কিনে তার গায়ে সোনার চাদর আমি জড়িয়ে দেবো। কেন সোনার চাদর, মানে সোনালি রঙের চাদর জড়িয়ে দেবো? কারণ তোমরা আমার ছেলেকে কালো বলো, এবং যারা আমার ছেলেকে কালো বলবে, আমি পাটনা থেকে হলুদ নিয়ে এসে গায়ে মেখে আমার ছেলেকে ফর্সা করে দেবো। সোশ্যাল সাইকি, যে আমার ছেলেকে যদি কেউ কালো বলে, মানে আমাদের তো ভারতবর্ষের কেন পৃথিবীর ইতিহাসে এখনও 2021 সালেও কালো গায়ের রং মানে অসুন্দর, এটাই তো মনে করা হয়, এটা একটা মেন্টাল সাইকি আমাদের। ফলে আমার ছেলেকে যদি কেউ কালো বলে, তাহলে তাকে আমি হলুদ মাখিয়ে, অর্থাৎ একটা ভেষজ মাখিয়ে ফর্সা করে দেবো। এইটা হচ্ছে মায়ের সেই আকাঙ্ক্ষা যে সমাজ যেন আমার খোকনের দিকে আঙুল না তোলে, সমাজ যেন আমার খোকনকে এরকম কিছু না বলে। তো এই যে কতগুলো মাতৃ আকাঙ্ক্ষার কথা বলছে, এগুলো সবই একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে, যে ছোট্ট বাচ্চারা হয়তো গল্পের টেক্সট বা ছড়ার টেক্সটটা খুব বেশি বুঝতে পারে না। এইবারে আমি কিন্তু একটা অন্য ছড়ায় আসবো, সেটা খুব পরিচিত ছড়া, যে ছড়াটা আরেকটু বড় বাচ্চাদের জন্য, মানে তারা মোটামুটি টেক্সট মানে বুঝতে শিখেছে বা ছড়ার মানে বুঝতে শিখেছে। ছড়াটা বলি আগে, চেনা ছড়া। আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল কম ঝমাঝম, পা পিছলে আলুর দম। আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল কম ঝমাঝম, পা পিছলে আলুর দম। ছড়ার কেন্দ্রীয় চরিত্র যদু মাস্টার, এবং মূল গল্পটা হচ্ছে সে পা পিছলে পড়ে গিয়ে সম্ভবত আলুর দম মানে তার কপালটা আলুর মতন ফুলে ওঠে। এই যে যদু মাস্টারের পড়ে যাওয়া জনিত হেনস্থা, এই হেনস্থাটাকে একটা ছড়ায় পরিণত করে মা মাসি পিসিরা একটা বাচ্চাকে কেন বলছেন, বা একটা বাচ্চার কাছে এটা কেন এত উপভোগ্য হচ্ছে। সম্ভবত এটা হতে পারে যে এই মাস্টারের কাছে, মানে যদু মাস্টারের কাছে সেই বাচ্চার কোনো একটা সময় বেজায় শাসন জুটেছে। আমরাও যখন ছোট ছিলাম, আমরা কেউ স্ট্রিক্ট টিচার পছন্দ করতাম না, আমরাও স্ট্রিক্ট মিস যারা ছিলেন স্কুলে তাদেরকে দেখতে পারতাম না, বরঞ্চ যারা লাভিং মিস ছিলেন তাদেরকে আমরা বেশি ভালোবাসতাম। সিমিলারলি যে সময়ের ছড়া কথা বলা হচ্ছে, কে লিখেছেন তো জানি না, সে সময় বাচ্চারাও স্ট্রিক্ট টিচার পছন্দ করতো না। ফলত বাচ্চাটা যখন খুব মন খারাপ করে আছে বা বাচ্চাটা যখন কোনো কারণে আপসেট হয়ে রয়েছেন, তখন বাচ্চাটাকে ভোলাবার জন্যে, বাচ্চাটার দুর্গতির কারণ যে হয়েছে, অর্থাৎ কিনা যদু মাস্টারমশাই, সেই যদু মাস্টারমশাইয়ের হেনস্থার গল্প বলে বাচ্চাটাকে একটু মজা পাওয়ানো হচ্ছে। এবং এটার মধ্যে কয়েকটা চিত্রকল্প আমি দেখতে বলবো। ওই যে বলছে না, পা পিছলে রেল কম ঝমাঝম,
কেন বাচ্চাটার কাছে ছড়াটা এত পছন্দ হচ্ছে একটু দেখি। আই কম, বাই কম। মনে করা হয় এ দুটো ইংরেজি শব্দ। আই কাম, বাই মানে ভাই, মানে ব্রাদার, কাম তার মানে হচ্ছে আমি আসছি, ভাই আসছে। আই কাম, ভাই কাম, রেল কাম ঝমাঝম। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি রেল কাম ঝমাঝম বলতে তো রেলওয়ের কথা বলছেন কি? হ্যাঁ, নর্মালি রেলওয়ের কথা বলাই যেত, ঝমঝম ঝমঝম করে রেল যায়। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে পরের শব্দটা হচ্ছে পা পিছলে। যেই মুহূর্তে পরের শব্দটা আমরা পাচ্ছি পা পিছলে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে আচ্ছা রেল কমটা তাহলে কি রেল, না রেল কমটা অন্য কিছু। কম মানে যদি কাম হয়, অর্থাৎ সিওএমই কাম মানে আসা, তার মানে বোঝা যাচ্ছে রেইন কাম মানে বৃষ্টি আসছে ঝমাঝম। প্রশ্ন করতে পারে ছেলেমেয়েরা, আপনি কী করে বলছেন বৃষ্টি আসছে, অন্য কিছু না? পরে যে পা পিছলে পড়ে গেল যদু মাস্টার, ওই রেন কাম ঝমাঝম আমি আর আমার ভাই দৌড়ে দৌড়ে দেখতে আসছি, কারণ সেই ঝমাঝম রেনে পা পিছলে পড়ে যদু মাস্টারের মাথায় আলু হয়ে গেছে। এবং আমরা আরও ভিজুয়ালাইজ করতে পারি যে পা পিছলে যদি জলকাদার মধ্যে যদু মাস্টার পড়ে গিয়ে থাকেন, তাই যদু মাস্টারের সারা গা কাদায় মাখামাখি হয়ে গেছে। এবং কাদায় মাখামাখি হয়ে কীরকম দেখতে লাগছে? আলুর দমের ঝোলের মধ্যে আলু যেরকম পড়ে থাকে, ঠিক তেমনি মাথায় একটা বড় পোঁটলা আলু নিয়ে ওই কাদা মাখা ঝোল বা কাদা মাখা রাস্তার জলের মধ্যে যদু মাস্টার আলুর দমের আলুর মতন পড়ে আছেন। ফলে সবটা মিলিয়ে যে বাচ্চাটা দুদিন আগে হয়তো যদু মাস্টারের কাছে পেটের বাড়ি খেয়েছে, সেই বাচ্চাটার কাছে এই ছবিটা প্রচণ্ড গ্রহণযোগ্য হয়, প্রচণ্ড অ্যাকসেপ্টেবল হয়, প্রচণ্ড অ্যামিউজিং হয়। এবং যখন তার মন খারাপ হচ্ছে বা সে কাঁদছে বা সে বায়না করছে বা সে কিছু একটা ট্যান্ট্রাম করছে, তার মা মাসি পিসি তাকে এই ছড়াটা বললে সে বেজায় মজা পায়। এটাই হচ্ছে তার মানে বড় হয়ে যাওয়া একটা বাচ্চাকে ভোলানোর জন্য একটা দারুণ ফ্যান্টাস্টিক একটা ছড়া। আবার যে ননসেন্সিক্যাল রাইমের কথা বলছিলাম, যে ননসেন্সিক্যাল রাইমের কথা নেই, যে ননসেন্সিক্যাল রাইমের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেরকম একটা বলি। সেটার আবার কোনো মানে নেই, কিন্তু তার ছন্দটা বাচ্চাদের মজা দেয়। হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম। আমাদের থেকেও পরের লাইনগুলো বেশি ভালো লাগে। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায়ে দায়ে গান গায়ে গাইরে নাইরে না। দুটো অংশের সাথে দুটো অংশের কোনো মিল নেই, কিন্তু হাট্টিমাটিমদের ওই দুটো শিং, আবার ব্যাঙের বাসাতে কোলা ব্যাঙের বাচ্চা গান গেয়ে গেয়ে খাওয়া দাওয়া করে গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো কল্পনা করতে খুব মজা লাগছে। এবং আমার মনে পড়ছে সম্ভবত জপমালা ঘোষ এইটাতে সুরারোপ করে পরবর্তীকালে গান গিয়েছিলেন, যে গানটাও খুব পপুলার হয়েছিল। ননসেন্সিক্যাল ছড়া, কিন্তু এটা যদি ওই সুর দিয়ে একটু ছন্দ দিয়ে নেচে নেচে বাড়িতে কেউ বাচ্চাদেরকে দেখান, বাচ্চাগুলো কিন্তু খুব মজা পাবে, তাদেরকে ভোলানো যায়। এইবারে আসি একটা অ্যাকশনওয়ালা ছড়া। অ্যাকশনওয়ালা মানে ওই হিন্দি সিনেমাতে বলে না থোড়া অ্যাকশন হয়ে যায়, ঠিক তেমনি একটা অ্যাকশনওয়ালা ছড়া। কেন অ্যাকশনওয়ালা সেটা বলবার জন্য আমি একটুখানি দেখাবার চেষ্টা করব। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে দাদা দেখেছে। এই অবধি আমাদের কাছে একটা চেনা জানা ছবি আমরা পাচ্ছি, যে পায়রারা একদম জোট বেঁধে রয়েছে, একটা পুকুরের একটা নদীর এপারে ছেলেমেয়েরা নাইছে, ওই পারে ছেলেমেয়েরা নাইছে, আর দুধারে রুই কাতলা ভেসে উঠেছে। এবং সেই রুই কাতলা যে ভেসে উঠছে কে দেখেছে? না দাদা, কারোর একটা দাদা, কোনো একটা বাচ্চার দাদা দেখেছে। এই অবধি কোনো সমস্যা নেই। তারপরে ব্যাপারটা পুরো একদম আজগুবি হয়ে যায়। কি? দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে। দাদা কলম ছুঁড়ে কাকে মারলো? মানে মাছকে মারলো, রুই কাতলাকে মারলো, নাকি ভাই বোন জলের ধারে গিয়ে ঝুঁকে ঝুঁকে মাছ দেখছিল, কি জলের মধ্যে চান করছিল তাদের মারলো? আমরা জানতে পারি না। কিন্তু এই যে অ্যাকশনটা, আমার মনে আছে ছোটোবেলায় আমাদের যখন এই ছড়াটা পড়ানো হতো বা সেখানেও কিরকম বলা হতো, কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে। এই যে অ্যাকশনটা আমি দেখালাম, বাচ্চাটার সামনে যদি ওই ছন্দ কেটে কেটে তাল মিলিয়ে মিলিয়ে এই ছড়াটা বলা যায়, এবং এই অ্যাকশনটা দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে, এরকম করে যদি ছড়াটা বলা যায়, ইমিডিয়েটলি যে কোনো বাচ্চা কিন্তু খিলখিল করে হেসে উঠবে। অর্থাৎ যে পারপাসে এই অ্যাকশনটা করা হলো, সেই পারপাসটা সার্ভ হবে, বাচ্চাটাকে হাসিয়ে দেওয়া যাবে। সিমিলারলি
টিজ করা, মানে বাচ্চার পিছনে লাগার ছড়াও রয়েছে কীরকম, খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাং, মাছ নিয়ে গেল চিলে। এটা মা হয়তো একটু দুষ্টুমি করছেন বাচ্চার সাথে, কি বাড়ির বড়রা আর কেউ একটু দুষ্টুমি করছে, বাচ্চাটাকে একটুখানি টিজ করছে, বাচ্চাটাকে একটুখানি খ্যাপাচ্ছে। কী হয়েছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে পড়তে? মা, কষ্ট হচ্ছে পড়তে? আচ্ছা, আমি একটু সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আসলে আমাকে কখনো কখনো প্রয়োজনে হয়তো জাস্ট 5-7 সেকেন্ডের জন্য একটু মাইকটা অফ করতে হতে পারে, আমাকে একটু মার্জনা করতে হবে সেই সময়টাতে। ওকে, ছেলে ভুলানো ছড়ার দ্বিতীয় পার্ট যেটা লালাবাই, আমি না সেটা একটু পরে আসবো, কারণ সেখানে এমন অনেকগুলো কথা বলতে হবে যেগুলো ঠিক ছেলে ভুলানো ছড়ার সঙ্গে মানানসই হয় না। পারবিতা, আমার কথা এখন পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ বাবু, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ফাইন। আমি চলে আসছি খেলার ছড়ায়। মেনলি একটা এরকম কনসেপ্ট আছে যে গ্রামীণ প্রেক্ষাপটে গ্রামীণ ক্রীড়া বা যেগুলো হচ্ছে ভিলেজ প্লেস, এই গ্রামীণ ক্রীড়ার ক্ষেত্রে ছড়া প্রযুক্ত হয়। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে শহুরে অঞ্চল, যেখানে কমিউনিটি সুলভ একটা পরিবেশ রয়েছে বা পাড়া কালচার রয়েছে, সেখানে কিন্তু এরকম খেলা এবং খেলার ছড়া দুটোই পাওয়া যায়। ফলে খেলার ছড়া মানেই সেটা গ্রামীণ খেলার ছড়া, এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ আমার নিজের মনে আছে, এখানে লীলাজনা আছেন, পারমিতা আছেন, তারা আমারই কাছাকাছি বয়সী, আমরা সকলেই প্রায় একই বয়সী। আমাদের ছোটোবেলায় কিন্তু পাড়ায় খেলার একটা বিরাট নেশা আমাদের ছিল। ছোটোবেলায় কোনো মতে স্কুল থেকে ফিরে নাকি মুখে একটু জলখাবার খুঁজে দৌড়ে গিয়ে আমাদের একটাই কাজ ছিল, খেলতে যাওয়া। এবং সে খেলতে যাওয়ার সূত্রে আমরা যে যে খেলাগুলো খেলতাম তার মধ্যে অনেক খেলাতেই কিন্তু ছড়া ছিল। কিন্তু খেলার ছড়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার 1, আমি ওই আগে যেরকম ছেলে ভুলানো ছড়ার ক্ষেত্রে অ্যাকশনওয়ালা ছড়ার ক্ষেত্রে অ্যাকশন দেখালাম, সিমিলারলি খেলার ছড়ার ক্ষেত্রেও কিন্তু দৈহিক অ্যাকশন থাকে। এবং সেটা কখনো হাত মুখের জেস্চার, কখনো হাত পায়ের জেস্চার, কখনো বা শুধু মৌখিক অঙ্গভঙ্গি, এটা মাস্ট থাকতেই হবে। কখনো কখনো কিন্তু খেলার ছড়ার মধ্যে কোনো জাদু বিশ্বাস বা কোনো সংস্কারও অজান্তে ঢুকে যায়। আমি সব এক্সাম্পল দেব। আর তৃতীয় যেটা, উইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, খেলার ছড়ার টেক্সট অ্যানালাইজ করতে গেলে বহু সময় তার মধ্যে আমাদের সামাজিক ইতিহাসের অবশেষ পাওয়া যায়। অর্থাৎ খেলার ছড়া নিছক খেলাধুলার মতন একটা ক্যাজুয়াল বিষয় নয়। খেলাধুলার মতন বিষয়ের মধ্যে যে ছড়া সম্পৃক্ত হয়ে আছে, সেই ছড়ার মধ্যে অতীত ইতিহাসের সমাজের অবশেষ থাকতে পারে, তার মধ্যে দৈহিক অ্যাকশন থাকতে পারে, আবার তার মধ্যে জাদু বিশ্বাস, জাদু সংস্কারের জায়গাও থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। একটি গ্রুপে খেলা হয়, একজনের চোখ বেঁধে দেওয়া হয়, দিয়ে তাকে কানামাছি বলে তাকে চারপাশে বনবন করে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, বাকিরা তাকে ঘিরে 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 ঘুরতে থাকে। আর সেই চোখ বাঁধা খেলুড়েটি যে কানামাছি, সে হাত বাড়িয়ে বাড়িয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে কাউকে একটা ছুঁতে থাকে আর বলতে থাকে, আনি মানি জানি না, পরের ছেলে মানি না। এবং প্রত্যেকেই তার ছোঁয়াচ থেকে বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। এরকম করে পালাতে পালাতে কেউ বাই চান্স কানামাছি ছুঁয়ে ফেললে কাউকে, তৎক্ষণাৎ কিন্তু সে আর কানামাছি থাকে না, যাকে সে ছুঁয়েছে সে কানামাছি হয়ে যায়। অর্থাৎ তখন তার চোখ বেঁধে তাকে তখন কানামাছি করে দিয়ে আবার খেলাটা হয়। এই যে পালিয়ে বেড়ায়, তাকে ছুঁতে না দিয়ে পালিয়ে বেড়ায় এবং চোখ বেঁধে দেওয়া হয়, এইখানে একটা জাদু বিশ্বাস বা একটা স্পর্শমূলক সংস্কারের অবশেষ রয়ে গেছে। সেটা কি? চোখ বাঁধা মানে সে চোখে দেখতে পায় না, মানে সে কানা, অন্ধ, অর্থাৎ সে প্রতিবন্ধী। প্রাচীন সংস্কারে মনে করা হতো যে প্রতিবন্ধী, যার কোনো একটা অঙ্গহানি আছে বা অঙ্গ দোষ রয়েছে বা খুঁত রয়েছে, সে যদি আর কাউকে ছুঁয়ে ফেলে তাহলে সেও অন্ধ হয়ে যাবে, মানে স্পর্শমূলক সংস্কার। অর্থাৎ যে অন্ধ, সে যদি আর একটা অন্ধ কাউকে ছুঁয়ে দেয়, একবার টাচ করে ফেলে, তাহলে নাকি সেই স্পর্শের কারণে, সেই টাচ লাইক ম্যাজিকে সেও অন্ধ হয়ে যাবে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নেই, বুঝতেই পারা যাচ্ছে। এখনকার বাচ্চারা যখন খেলে বা যদি আদৌ খেলে, তখনও তারা এইটাকে বিশ্বাস করে খেলে এমনও নয়। কিন্তু ওই যে একটা সংস্কার ছিল, ওই যে একটা আচার ছিল, সেই জাদু বিশ্বাসটা, সেই সংস্কারের আচারটা কিন্তু এইখানে রয়ে গেছে, খেলাটার মধ্যে সেই অবশেষটা রয়ে গেছে।
এবং এই খেলাটা শুধু যে ভারতবর্ষে রয়েছে তা নয়, জার্মানিতে এই খেলাটার নাম ব্লাইন্ড কাউ, ফ্রান্সে এই খেলাটার নাম ব্লাইন্ড ম্যানস বাফ, নেদারল্যান্ডসে এই খেলাটার নাম ব্লাইন্ড গোট। মানে জন্তুগুলো বদলে বদলে যাচ্ছে কিন্তু সবগুলোই হচ্ছে ব্লাইন্ড। সো ব্লাইন্ডনেস ইজ সামথিং যেটাকে একটা প্রতিবন্ধকতা ধরে নিয়ে মানুষকে স্পর্শমূলক সংস্কারের অবশেষে খেলাটা খেলানো হয়। এবং এই খেলাটা ইন্দোনেশিয়াতে আমরা পাই, আমরা থাইল্যান্ডে পাই, আমরা নেপালেও পাই, যে কীরকমভাবে প্রাচীন আমলের স্পর্শমূলক জাদু বিশ্বাসটা এই খেলার ছড়াটার মধ্যে রয়ে গেছে। এবারে আমি বলি খুব কমন যেটা বেসিক্যালি মেয়েরা খেলে থাকে সেরকম একটা খেলার কথা, পুতুল খেলা। একটা ছড়া বলি: হলুদ বাটা মরিচ বাটা জোর পুতুলের বিয়ে, ওই আসছে নতুন জামাই গামছা মাথায় দিয়ে। ও গামছা ভালো না, মেয়ের বিয়ে দেব না, মেয়ে দেব সাজিয়ে, টাকা নেব বাজিয়ে। লাস্ট দুটো লাইন আমি দেখতে বলবো: মেয়ে দেব সাজিয়ে, টাকা নেব বাজিয়ে। এটা কন্যাপণের কথা বলা হচ্ছে, কিন্তু ঘটনাটা তা না। ঘটনাটা হচ্ছে বরপণ হোক আর কন্যাপণ হোক, দুটো ক্ষেত্রে কিন্তু একটি মেয়েকে বিনিময় মূল্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। বাবাও যদি কন্যাপণ নেন তাও তাহলে মেয়ের বিনিময় নিচ্ছেন, আর শ্বশুরও যদি বরপণ নেন তাহলেও তিনি মেয়েটির বিনিময় নিচ্ছেন। কোথাও কিন্তু এই ছড়াটির মধ্যে দিয়ে নারীর অবমাননার একটা চরম দলিল পাওয়া যাচ্ছে। দুটো ছোট বাচ্চা বা একটা গ্রুপ অফ ছোট্ট বাচ্চারা যখন এই খেলাটা খেলছে এবং এই ছড়াটা বলছে, তারা জানেও না তার নিজেদের অজান্তেই কিন্তু নারী অবমাননার সেই ইতিহাসটা, নারী অবমাননার সেই ছবিটাকে তারা এখানে তুলে ধরছে। এবং এই যে নারী অবমাননার ইতিহাস বা নারী অবমাননার ইতিহাসের অবশেষ, সেটা আরও মারাত্মক বা মর্মান্তিকভাবে ধরা পড়ে যে কবিতাতে। সেই কবিতাটা আমার ইনফ্যাক্ট মানে আমি লজ্জিত, আমরা অনেকেই লজ্জিত যে আমরা ছোটোবেলাতে খেলেছি উইদাউট রিয়েলাইজিং যে ছড়া এটার মধ্যে কী বলা হচ্ছে। এলাটিং বেলাটিং শৈল কিসের খবর এলাটিং বেলাটিং শৈল একটি খবর আইলো, কিসের খবর আইলো, রাজা একটি বালিকা চাইলো। দুটো গ্রুপ খেলছে, দুটো গ্রুপ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। একটা গ্রুপ, যে গ্রুপে নাকি রাজার গ্রুপ, সেটা সময় রাজাকে দেখা যায় না, কিন্তু রাজার গ্রুপ, সেই রাজার গ্রুপ অন্য গ্রুপটাকে বলছে এলাটিং বেলাটিং শৈল একটি খবর আইলো। অন্য গ্রুপটা বলছে কিসের খবর আইলো, এই গ্রুপটা বলছে রাজা একটি বালিকা চাইলো। কোন বালিকা চাইলো? তখন এই গ্রুপ থেকে রাজার খেলুড়েরা এরকম একটা আঙুল দেখিয়ে দিয়ে বলছে অমুক বালিকা চাইবে। তখন যে গ্রুপের বালিকা চাওয়া হচ্ছে সেই গ্রুপটা বলছে নিয়ে যাও বালিকা, বলে সেই নির্দিষ্ট মেয়েটিকে বার করে দেওয়া হচ্ছে, সেই নির্দিষ্ট মেয়েটিকে খেলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অ্যাপারেন্টলি মনেই হতে পারে যে এখানে একজন করে খেলুড়ে আউট হতে লাস্ট যে দলের একজন খেলুড়ে বেঁচে থাকবে সেই খেলুড়ে দলটাই জয়ী হবে। কিন্তু না, আমরা তো এভাবে দেখবো না। আমরা ছড়ার টেক্সটার থেকে খুঁজে বার করব একটা সমাজ, বা খুঁজে বার করতে পারছি একটা সমাজের ছবি, যেখানকার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে একজন রাজা। ওই যদু মাস্টার ছড়াটাতে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল যদু মাস্টার, এই ছড়া সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে একটা রাজা। যে রাজা তাহলে কি? সে হচ্ছে সমাজের প্রতিপত্তিওয়ালা একটা মানুষ, যে মানুষটা জমিদার হতে পারে, যে মানুষটা রাজা হতে পারে, এবং সে প্রতিপত্তির কারণে সে তার আন্ডারে যারা রয়েছে, তার বশঙ্গত যারা রয়েছে, তাদের প্রতি অনাচার করছে। অর্থাৎ কিনা জমিদার এবং রাজারা যেরকম পাইক পাঠিয়ে গ্রামের বা রাজ্যের যে কোনো প্রজার বাড়ির থেকে মেয়েকে নিজের ইচ্ছে মতো তুলে আনতে পারত, সেই যে একটা ভয়ঙ্কর মেয়েদের অত্যাচারের কাহিনী, সেই কাহিনীর অবশেষ রয়েছে এই ছড়াটার মধ্যে। আমরা রূপকথার গল্পেও দেখি যে রাক্ষস বা দৈত্য সে গ্রামের পাশে ডেরা বেঁধে বসেছে বা রাজ্যের পাশে ডেরা বেঁধে বসেছে, আর রোজ গ্রাম থেকে বা প্রাসাদ থেকে তার জন্য কোনো না কোনো একটা মেয়েকে ভেট পাঠাতে হবে, কারণ ভেট না পাঠালে সে গ্রাম শুদ্ধ মানুষকে মেরে ফেলবে। এই যে সমাজের উপরের তলার ক্ষমতাবান মানুষদের হাতে সমাজের নিচের তলার ক্ষমতাহীন মানুষদের অত্যাচার, এরকম আমরা পেয়েছি। তো আমরা রক্তকরবীতে পেয়েছি, যেখানে রক্তকরবী রাজার ক্ষেত্রে আমরা জানি রাজার এঁটো বলে পরের দিন ভোরবেলা রাজার প্রাসাদ থেকে মেয়েদের বেরোতে দেখা যেত। আমরা 1946-47 নামক জীবনানন্দের কবিতায় পেয়েছি, যেখানে বলা হচ্ছে সমাজের উঁচুতলার মানুষরা সব নিয়ে যায় বলে একটা গ্যাপ দিয়ে বলা হচ্ছে নারীকেও নিয়ে যায়, নারীকেও নেয়। ফলত অ্যাপারেন্টলি খেলার ছড়া যেটা, সেই খেলার ছড়ার মধ্যে দিয়ে কিন্তু কোথাও সমাজের একটা অবমাননাকর ছবি আমাদের কাছে ফুটে উঠছে। এই পর্বে আর একটা ছড়া বলে আমি অন্য পর্বে আসবো। আম পাতার জোড়া জোড়া মারব চাবুক
চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কুট। এই খেলাটা দুটো মানুষ মুখে মুখে বসে খেলে। কীরমভাবে খেলে? আম পাতা জোড়া জোড়া, মানে এই যে আমি হাতটা বার করছি, উল্টো দিকে যিনি আছেন তিনি আমার হাতে মারবেন। আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক চলবো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কুট। এই যে ছড়া, এই ছড়াটার কিন্তু খুব স্পেসিফিক একটা ইতিহাস রয়েছে। দেখা যাচ্ছে উইলিয়াম উইলসন হান্টার বলে একজন রিসার্চ করেছেন যে 1875 নাগাদ, 1857 নাগাদ মুর্শিদ কুলি খানের প্রাসাদে জগৎ শেঠের জমিদার বাড়িতে পুণ্যাহ উৎসব হতো, এবং সেই পুণ্যাহ উৎসবে জমিদার বাড়ির রীতি অনুযায়ী প্রজাদের নিমন্ত্রণ করা হতো, এবং উৎসবের প্রমাণ হচ্ছে ওই আম পাতা জোড়া জোড়া। এখনও কিন্তু ওই জোড়া জোড়া আম পাতার মাঝখানে ফুল ঝুলিয়ে ঝুলিয়ে বিয়ে বাড়ি বলুন কি কোনো নেমন্তন্ন বাড়ি বলুন সেগুলো সাজানো হয়। তো ওই সময়ও কিন্তু পুণ্যাহ উৎসবে এরকম জোড়া জোড়া আম পাতা সাজিয়ে বাড়ি সাজানো হতো, প্রজাদের নিমন্ত্রণ থাকতো, প্রজারা পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরে সঙ্গে সুন্দর পোশাক পরা বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে প্রভুর বাড়ি খেতে আসতেন, এবং বোঝাই যাচ্ছে মালিকের সঙ্গে প্রজাদের খুব সুন্দর সম্পর্কের একটা বিন্যাস ছিল। তাই যদি ছিল, তাহলে কবিতার মধ্যে চাবুক, বন্দুক, সরে দাঁড়া এই ধরনের কথাবার্তা কী করে আসছে? যদি রিলেশন ভালো হয়, এইখান থেকে হিস্ট্রিটা ঢুকছে আরেকভাবে। কারণ আমরা জানি একটা সময় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেক ওভার করে অধিকাংশ জমিদারি, এবং তারা বণিকের মানদণ্ড নিয়ে এসে রাজদণ্ড যখন গ্রহণ করে, তখন কিন্তু তারা আর আগেকার মতন করে, জমিদারদের মতন করে প্রজাদেরকে তারা ট্রিট করে না। সম্পর্কের বিন্যাসে চূড়ান্ত বদল ঘটে, এবং সেই বদলটা কি না, আমরা ক্ষমতাবান, আমরা মালিক, আমরা প্রভু, তোমরা ক্ষমতাহীন, তোমরা নিচে, তোমরা নিম্নে, এই যে ক্লাসগত ডিফারেন্সটা তৈরি হয়ে যায়, সেই ক্লাসগত ডিফারেন্সটাই কিন্তু এই কবিতাটার মধ্যে আসছে। ফলত কবিতাটা আমি আরেকবার পড়লেই এটা ক্লিয়ার হবে। আম পাতা জোড়া জোড়া, কিন্তু আম পাতা জোড়া জোড়া মানে এটা কোনো ফেস্টিভ্যাল নয়। মারবো চাবুক, চড়বো ঘোড়া, আমি ঘোড়ায় চড়ে চাবুক মারবো। কাকে চাবুক মারবো? আমার সাবঅর্ডিনেটদের। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। আমার পাগলা ঘোড়া তার বন্দুক ছুটতে পারে না, ওই ঘোড়াটার ওপর বসে আমি বন্দুক ছুঁড়ব। অর্থাৎ আমি চাবুক মারবো, আমার রাস্তায় যদি তুই পড়িস, তুই সরে না দাঁড়ালে চাবুক মারবো, তারপরও যদি না শুনিস তোকে বন্দুক ছুঁড়ে মারবো। আমার কাছে ভয়ঙ্কর লাগে হচ্ছে শেষ দুটো লাইন, অল রাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কুট। আমার সহপাঠী বন্ধুরা যারা আছেন এখানে, তারা মনে পড়বে যে বলা হয় রোম যখন পুড়ে যাচ্ছিল তখন নাকি নীরবে হালা বাজাচ্ছিলেন, মানে তিনি এতটাই আনকনসার্নড ছিলেন তার প্রজাদের প্রতি। ঠিক এরকম একটা প্রচলিত আছে, মারি অ্যান্টোনেট বলেছিলেন ফ্রেঞ্চ রেভলিউশনের গিলোটিনের আগে, যাচ্ছে ওরা যদি রুটি খেতে না পায় তো কেক খাক না কেন। এই যে কমন ম্যানের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি বা মানবিকতা না থাকাটা, এইখানেও কিন্তু সেটা আমরা পাচ্ছি। যখন সাহেব গিয়ে ঘোড়ায় চড়ে চাবুক মারছে, ঘোড়ায় চড়ে বন্দুক ছুঁড়ে প্রজাদেরকে অত্যাচার করছে, পুণ্যাহের উৎসবের পুরো কনটেক্সটাই বদলে গেছে, তখন কি করছে? মেম চা বিস্কুট খাচ্ছে আর বলছে অল রাইট ভেরি গুড, মানে যা কিছু হচ্ছে, যা অত্যাচার হচ্ছে, সবটাই কিন্তু অল রাইট ভেরি গুড। তার মানে এই যে ছড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, হাতে তাল দিয়ে দিয়ে আমরা আনন্দ সহকারে রিদিমটা দেখে দেখে মজা পেয়ে পেয়ে বলছি, এটার মধ্যেও কিন্তু ধরা রয়েছে আমাদের দেশের অতীত ইতিহাসের একটা পর্ব এবং আরেকটা বিবর্তিত পর্ব, মানুষের সমাজে অত্যাচারী এবং অত্যাচারিতের যে ডিভিশনটা, সেই ডিভিশনের ছবিটা। ফলত নিছক খেলার প্রসঙ্গ এখানে আসে না, আরও অনেক বড় কথা আসে। এইবারে আমি চলে আসছি সর্বজনীন ছড়ায়। সর্বজনীন নামটার মধ্যে দিয়ে এটা এস্টাবলিশড যে এটা নির্দিষ্টভাবে কোনো একটা শ্রেণীর প্রতি বা কোনো একটা কাজের প্রতি উদ্দিষ্ট নয়। মানে ছেলে ভুলানো ছড়া যেরকম অনিবার্য হচ্ছে বাচ্চাদের প্রসঙ্গে থাকতেই হবে বা বাচ্চাদের থাকতেই হবে, আবার খেলার ছড়ায় যেরকম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা খেলার অ্যাক্টিভিটি থাকতেই হবে। সর্বজনীন নামটার মধ্যে দিয়েই আমাদের কাছে ক্লিয়ার যেখানে এরকম কোনো কিছু থাকছে না। তাহলে সর্বজনীন ছড়ার মধ্যে কী থাকছে? জীবনের কথা থাকবে, সমাজের কথা থাকবে, রাজনীতির কথা থাকবে, মনস্তত্ত্বের কথা থাকবে, এরকম অসংখ্য বিষয় থাকবে। এবং খেলার ছড়া আর
ছেলে ভুলানো ছড়া যদি বা ছোটদের জন্য বলে আমরা ভাবি, সর্বজনীন ছড়া কিন্তু মূলত অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মননের সঙ্গে মানানসই। সর্বজনীন ছড়া কিন্তু খুব একটা বাচ্চাদের জন্য মানানসই হয় না। মানে এইটা সূত্রে পরপর বেশ কয়েকটি ছড়া, বিভিন্ন ধরনের ছড়া আমি বলতে যাচ্ছি। প্রথমে একটা রাজনৈতিক ছড়া বলি। এটা আমি হয়তো আমি লালাবাই বা ঘুম পাড়ানি ছড়া পড়াতে গিয়েও বলবো, কিন্তু তার আগে এখন এইখানে বলি। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এরপরেও কিন্তু দুটো লাইন আছে, যে দুটো লাইন আমরা খুব বেশি বলি না। সেটা হচ্ছে, ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। সমস্ত কবিতাটা অ্যাপারেন্টলি তো আমরা ঘুম পাড়ানি কবিতা বলেই জানি, কারণ খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বলা হচ্ছে। এত দাসী দামাল খোকা, সে ঘুমিয়ে পড়াতে পাড়া জুড়িয়েছে, এটাই তো বোঝানো হচ্ছে। কিন্তু তারপরে যেই মুহূর্তে বর্গির কথা আসছে, যে মুহূর্তে খাজনার কথা আসছে, তখন আমরা একটু ভাবতে বসে দেখি 1742 সালে 1742-তে এদেশে মহারাষ্ট্র থেকে একদল ডাকাত এসেছিল, যাদেরকে বলা হতো বর্গি। এই ডাকাতরা এসেছিল এবং ডাকাতরা এসে বেঙ্গলকে বা বাংলাদেশকে আক্রমণ করে, বর্তমান বেঙ্গলকে আক্রমণ করে, এবং সেই আক্রমণের ফলে তারা এমন ভয়ঙ্কর অত্যাচার করে, ধান নষ্ট করে দেয়, সব কিছু ধ্বংস করে দেয়, যে চূড়ান্ত একটা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় সেই সমকালের সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষের জনজীবন এতটাই বিপর্যস্ত হয় যে মানুষ অনেক সময় অনেক ক্ষেত্রে প্রায় খেতে পাচ্ছে না, এইরকম একটা সিচুয়েশনও তৈরি হয়। সেই যে স্মৃতি, সেই যে বর্গী আক্রমণের স্মৃতি, সেই বর্গী আক্রমণের স্মৃতিটা মা তার ঘুম পাড়ানি গানের টেক্সটের মধ্যে ধরে রেখেছেন। স্বামী খাজনাটা দিতে না পারলে সংসারে যে কি চরম অবস্থা তৈরি হবে, সংসারে কি চরম পরিস্থিতি তৈরি হবে, সেই আশঙ্কাই যেন প্রকাশিত হয়েছে এই পার্টিকুলার ছড়াটার মধ্যে। ফলত এই ছড়াটাকে আমরা একই সঙ্গে ঘুম পাড়ানি ছড়াও বলতে পারি, আবার রাজনৈতিক ছড়াও বলতে পারি। এবং এই ছড়াটার মধ্যে মানুষের অসহায়তার প্রসঙ্গটা রয়েছে, যেখানে আমরা পাচ্ছি ধান ফুরোলো, পান ফুরোলো। ধান তো নেই, ধ্বংস হয়ে গেছে। পান মানে বঙ্গদেশের আরেকটা বড় খুব কৃষির জায়গা হচ্ছে পানের বরজ, সেই পানও ধ্বংস হয়ে গেছে। তাহলে আমি কী দিয়ে খাজনা দেব? রসুন বুনেছি, আমি রসুন গাছের চারা লাগিয়েছি, রসুন হলে সেই রসুন বেচে আমি কিছু পয়সা জোগাড় করতে পারবো। একদম একটা ঐতিহাসিক রাজনৈতিক সিচুয়েশন, ঐতিহাসিক রাজনৈতিক একটা পরিস্থিতিকে এই ছড়ার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে অ্যাপারেন্টলি ঘুম পাড়ানি গানের আগে। আমি রাজনৈতিক আরেকটা ছড়া বলবো, দু লাইনের ছোট্ট ছড়া। এটা মানে মূলত বাংলাদেশের থেকে পাওয়া যাওয়া একটা ছড়া। আল্লাহ বানাইছে সাধের হিন্দু মুসলমান, দারিক বাবু সৃষ্টি করছে পূর্ব পাকিস্তান। আল্লাহ বানাইছে সাধের হিন্দু মুসলমান, দারিক বাবু সৃষ্টি করছে পূর্ব পাকিস্তান। আমাদের বেসিক্যালি ঘটনাটা বুঝতে অসুবিধা হচ্ছে না। সেটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, যখন আনডিভাইডেড ছিল বাংলা, মানে মানে বঙ্গভঙ্গ কি দেশ বিভাগ কোনোটাই হয়নি, তখন আমরা জানি হিন্দু এবং মুসলমান দুটি সম্প্রদায়, তাদের ধর্ম আলাদা হলো, তারা কিন্তু খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কে পাশাপাশি বসবাস করত, এবং প্রকট কোনো বিভেদ তাদের মধ্যে ছিল না, কিছু আচারগত বিভেদ ছাড়া। ব্রিটিশরা আসে, তারা এসে প্রথমে যে বীজটা বপন করে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। এবং এই ডিভাইড অ্যান্ড রুলের বীজটা বপন করার সূত্রে তারা আরেকটা মারাত্মক জিনিসকে প্রচারিত করতে শুরু করে, যেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এবং আমরা সকলেই জানি এই ডিভাইড অ্যান্ড রুলের সূত্রে দ্বিজাতি তত্ত্বের যে প্রতিষ্ঠা, এবং তারপরে কিছু রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা চরিতার্থতা, এই সমস্তটা মিলে 47 সালে কিন্তু দেশটা স্বাধীন হয়, কিন্তু টুকরো হয়ে স্বাধীন হয়। এই যে টুকরো হয়ে যাওয়া দেশটা, এই টুকরো হয়ে যাওয়ার কারণে হিন্দুরা মুসলিম লীগদের দায়ী করে, কারণ বলে যে মুসলিম লীগ চায়নি এ দেশটা তাদের দেশ বলে মানতে পারেনি, তারা অন্য দেশ চেয়েছে বলে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ করে দিতে হয়েছে। আবার উল্টো দিক থেকে
এটাও বলা হয় যে জিন্না প্রাইম মিনিস্টার হয়ে অখণ্ড ভারত থাকুক, এটাও নাকি জওহরলাল নেহেরুর অনুগামীরা চাননি, যে কারণ নাকি ভাগ হতে হয়। আমাদের কাছে সেটা বড় প্রশ্ন নয়, ইতিহাস নিয়ে আমরা এখানে কথা বলতে বসিনি। আমরা একটাই নাম দেখব, দারিক বাবু। দারিক বাবুটা কে? আমরা তো এর কথা জানি না কখনো। ভারতবর্ষের বিভাজন কেন হয়েছে, কী কারণে হয়েছে, কারা কারা দায়ী, কারা কারা আটকাবার চেষ্টা করেছেন, মোটামুটি আমরা ইতিহাসে এটা পড়েছি। দারিকবাবুর নাম তো জানি না। দেখা যায় দেশভাগের জন্য হিন্দুরা যেটা মুসলিম লীগকে দায়ী করে, সিমিলারলি মুসলিম লীগ কিন্তু পূর্ব পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তান যে আলাদা হয়ে যায়, মানে দুটো আলাদা অংশ হয়ে যায়, দুটো আলাদা সেকশন হয়ে যায়, তার জন্যে কিন্তু দায়ী করেন যাকে, তার নাম দ্বারিকানাথ বাবুরি। আর এবার বলছি নামটা, দ্বারিকানাথ বাবুরি। তিনি কে? তিনি ইস্ট পাকিস্তানের সাদারিপুরের একজন তফসিলি নেতা, যে তফসিলি নেতা হিন্দু হয়েও 46 সালে তিনি এত বেশি প্রো মুসলিম লীগ আচরণ করেছিলেন যে কংগ্রেস থেকে তাকে বিতাড়ন করা হয়েছিল, এবং 46-এ কংগ্রেস থেকে তাকে বিতাড়ন করার পরে, তাড়িয়ে দেওয়ার পরে তিনি মুসলিম লীগ জয়েন করেন এবং চলে আসেন ইস্ট পাকিস্তানে। এবং ইস্ট পাকিস্তানে আসার পরে যখন মুসলিম লীগের আন্ডারে নতুন সরকার গঠন হয়, তখন কিন্তু সেই ইস্ট পাকিস্তানের যে মুসলিম লীগের সরকার, তিনি সেখানেও মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ কিনা ক্ষমতালোভী একজন মানুষের আকাঙ্ক্ষা চরিতার্থতার বলি হয়েছিল কীরকমভাবে, অলরেডি ভেঙে যাওয়া একটা দেশ আরও একটা টুকরো হয়ে, মানে দুটো জায়গায় 3টে টুকরো হয়ে। এটাও কিন্তু ছড়া, এবং যে ছড়াটার মধ্যেই কিন্তু দেশ বিভাজনের নেপথ্য ইতিহাসের একটা মর্মান্তিক ছবি ধরা রয়েছে। আমি এবারে আসবো সেই সব ছড়াতে, যে ছড়াগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা 19 শতকের সামাজিক ইতিহাসকে খুঁজে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে কৌলিন্য প্রথা। সকলেই জানে, তবে ছেলে মেয়েদের একটুখানি সুবিধার্থে একটু অল্প করে বলে দিচ্ছি। কৌলিন্য প্রথা হচ্ছে এমন একটা প্রথা, যে হিন্দু ধর্মের, যে প্রথার কারণে নিকষ কুলীন যে হিন্দু হবেন, বা অত্যন্ত কি বলবো, মানে অত্যন্ত উচ্চমানের যিনি, উচ্চ বর্গের যিনি ব্রাহ্মণ হবেন, সেই উচ্চ বর্গের নিকষ কুলীন ব্রাহ্মণের 100টা পর্যন্ত বিয়ে করার অনুমতি ছিল, এবং বাবা মায়েরাও একেবারে নির্দ্বিধায় মেয়েদের বিয়ে দিতেন যে এই নিকষ কুলীন ব্রাহ্মণের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে তার স্বর্গে যাওয়া পাকা। ফলত যেটা হতো, এই 100টা বিয়ে করতে করতে যখন হয়তো শেষ বিয়েটা করছেন, তখন পাত্রীর বয়স হয়তো 7 বছর আর পাত্রের বয়স হয়তো 85 বছর, এবং অনিবার্যভাবেই এর সঙ্গে তাহলে কী জুড়ে যাচ্ছে, বহু বিবাহের যে মেনেজটা সেটা জুড়ে যাচ্ছে। আবার যেটা জুড়ে যাচ্ছে সেটা হচ্ছে বাল্যবিবাহ, কারণ 85 বছর বৃদ্ধের সঙ্গে 7 বছরের বাচ্চার বিয়ে হচ্ছে, এবং তারপরে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটছে। 85 বছর 86 বছরের বৃদ্ধ যখন মারা যাচ্ছেন, তার সঙ্গে একসঙ্গে 100টা বউ বিধবা হচ্ছে। তার মধ্যে ছোট্ট বাচ্চা যেগুলো হয়তো 7-8 বছর বয়স, কিছু বুঝতে শেখেনি, স্বামীকে জীবনে হয়তো একবার মাত্র দেখেছে, তাকেও বৈধব্য পালন করতে হচ্ছে, একাদশী পালন করতে হচ্ছে। আর যারা অপেক্ষাকৃত বয়স্ক প্রথম দিককার বউ, তাদের অনেককে সতীদাহ করতে হচ্ছে, সতীদাহ করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে সমস্ত ঘটনাগুলো ইন্টারকানেক্টেড, এই ইন্টারকানেক্টেড ঘটনাগুলোর মধ্যে দিয়ে আরেকটা জিনিসও আসছে। এরপরেই কিন্তু এই বিধবা মেয়েদের এই বেদনা দেখেই বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ প্রচলন করার কথা ভাবেন, এবং আমরা জানি বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে তাকে কী ফেস করতে হয়েছে, এবং ছড়া কাটা তো ছিলই, তাকে নিয়েও ছড়া কাটা ছিল। তো এই 3-4টে জিনিসকে একসাথে করে আমি পর পর কতগুলো ছড়া আমি ভুলে যাচ্ছি। প্রথম ছড়াটা হচ্ছে যেখানে কৌলিন্য প্রথাকে ব্যঙ্গ করে একটা ছড়া বলা হচ্ছে। তাল গাছ কাটম, বোসের বাটম, গৌরী এলো ঝি, তোর কপালে বুড়ো বর আমি করব কি, টঙ্কা ভেঙে সংখ্যা দিলাম কানে মদন করি, বিয়ের বেলা দেখে এলুম বুড়োর চাপ দাড়ি, চোখ খাও গো বাপ মা, চোখ খাও গো বুড়ো, এমন বরকে বিয়ে দিয়েছিলে তামাক খেকো বুড়ো। একটি মেয়ে তার চোখের সামনে সে এই বুড়ো বরকে দেখছে, তার যে আক্ষেপ, এবং তার আক্ষেপ শুধুমাত্র এই বুড়ো বর বলে নয়, তার বাপ মার এগেনস্টেও, চোখ খাও গো বাপ মা, তো তোমাদেরও কি চোখের মাথা খেয়েছো যে আমাকে এর সঙ্গে বিয়ে দিচ্ছ? এইরকম একটা আমরা ছড়া পাচ্ছি। আরেকটা ছড়া যেটাও খুব মর্মান্তিক, যে বললাম না যে 100টা বিয়ে করে থাকলে এমনও হয়েছে যে কোনো বউ হয়তো সারা জীবনে স্বামীকে মাত্র একবার দেখতে পেয়েছে, কারণ 100টা বউ তো মানে কার কাছে কদিন থাকবে, সেই রকম একটা ছড়া হলো। আমরা কুলীন ঘরে জন্মিয়াছি বটে, তবু তো এমন বৃদ্ধি নাহি ঘটে,
ঘরে বসে কি না করি কে দেখে কাহারে, গঙ্গা জলে ধোয়া মোছা মেয়ে আছে কার ঘরে। 6-9 মাস অন্তে কান্তে দেখা পাই, কান্ত মানে স্বামী, 6-9 মাস অন্তে কান্তে দেখা পাই, উপলক্ষ আছে বলে ধর্ম রক্ষা তাই। মানে কোনো উপলক্ষ হলে তবে স্বামী বাড়িতে আসেন, এবং স্বামী বাড়িতে আসেন বলে আমার এই বিবাহিত ধর্মটাকে আমি রক্ষা করতে পারি। কিন্তু সেটা কোন উপলক্ষ? বিপদে পড়িলে ঘরে আসেন জামাই, যেখানে যা করি দেই তাহারই দোহাই, বুঝিবার ভুলে যদি বাড়াবাড়ি হয়, অমুক যে ভালো নয় এই মাত্র করে। বোঝাই যাচ্ছে তার মানে প্রয়োজন পড়লে, সেটা মূলত টাকা পয়সার প্রয়োজন, বাড়িতে জামাই আসেন, এবং জামাই যখন আসেন তখন তাকে আপ্যায়ন করে প্রচুর খাওয়াতে হয়, সব কিছু করতে হয়, উল্টে টাকা তো দিতেই হয়। কিন্তু যে মেয়ের খাতিরে বা যে মেয়ের সম্পর্কের সুবাদে তিনি এসেছেন, সেই মেয়েটির দিকে তিনি হয়তো ফিরেও তাকান না, কাজ ফুরিয়ে গেলে আবার চলে যান। সে বেদনার জায়গাটা এখানে এসেছে। আরেকটা জিনিস, এরকম বিয়ের ক্ষেত্রে তো পণ প্রথা নিশ্চয়ই থাকে। এই তো বিয়ে তো মানে কুলীন ব্রাহ্মণ জামাই করতে গেলে তাকে তো পণ প্রথার মধ্যে দিয়ে যেতে হয়, তাকে তো মানে বিয়ের পরে যদি টাকা দিতে হয় তাহলে বিয়ের সময়ও তো টাকা নিশ্চয়ই দিতে হয়েছে। সেরকম একটা কবিতা পড়ি, ছড়া পড়ি। বিটির বিয়ায় উলু দিয়া গিন্নি বাজায় শাঁখ, কর্তা অমনি বেজার মুখে বলে থাক থাক, কিসের আমোদ গিন্নি তোমার, সর্বনাশ যে হইল, বর পণের করি গুনতে ভিটে মাটি গেল। ভিটে মাটি চলে গেল আমার মেয়েকে বিয়ে দিতে। এই মর্মান্তিক ছবিগুলো পেরিয়ে এবার আমি বিধবা বিবাহ সম্পৃক্ত একটি ছড়ায় আসি। না, আমি বিদ্যাসাগরের বিরোধী কোনো ছড়ার কথা বলবো না, সেটা সবাই জানেন। আমি এমন একটা ছড়া বলবো যেখানে একটি মেয়ে বিধবা বিবাহ প্রচলিত হচ্ছে জেনে কি বলছে তার একটা ভার্সন পাওয়া যাচ্ছে। ছড়াটা হচ্ছে এরকম: বুঝিলাম এতদিনে কপাল খুলিল, করব না আর একাদশী এবার ঘুচিল, দিন দিন ক্ষীণতনু ভেবে দিনে রেতে, সকল ঘুচিল দুঃখ ঈশ্বরের কৃপাতে। আরেকবার পড়ি। বুঝিলাম এতদিনে কপাল খুলিল, করব না আর একাদশী এবার ঘুচিল, দিন দিন ক্ষীণতনু ভেবে দিনে রাতে, সকল ঘুচিল দুঃখ ঈশ্বরের কৃপাতে। মানে একটি মেয়ে, সে কিন্তু একটু দুঃখিত নয়, বরং সে বলছে এতদিন আমার কপাল খুললো আর একাদশী করতে হবে না, এই যে আমি না খেয়ে খেয়ে ভেবে ভেবে রোগা হয়ে যাচ্ছিলাম, ঈশ্বরের কৃপায় এই সমস্ত অত্যাচারগুলো আমার লুপ্ত হলো। মানে মেয়েরাও কিন্তু তার মানে কোথাও ওয়েলকাম করেছিলেন বিধবা বিবাহকে। এই ছড়াগুলো কিন্তু সামাজিক ছড়া হলো, এর মধ্যে দিয়ে 19 শতকের কতগুলো সিচুয়েশনকে আমরা ধরতে পারছি। আর কি আরেকটা ছড়া বলি, এই এই সিচুয়েশনাল ছড়া বা সামাজিক ছড়া, সেটা হচ্ছে সতীন সমস্যা। অনেকগুলো করে বিয়ে করতো, তো বহু বিবাহ করতো, বলে সতীন সমস্যা। কীরকম সমস্যা? আমতলায় বসত করি, সতীন কেটে আলতা পরি, 7 সতীনের 7 কৌটো, তারই মাঝে আমার এক অভ্রের কৌটো, অভ্রের কৌটো নাড়ি চাড়ি, 7 সতীনকে পুড়িয়ে মারি। এই তো একটা গেল আকাঙ্ক্ষা, 7 সতীনকে পুড়িয়ে মারি। দ্বিতীয় আকাঙ্ক্ষা কি? আরেকটা ছড়া: সতীন সতীন ফুলের মালা, সতীন হলি বড় জ্বালা, সতীন গেল শাক তুলতি, সাপে দিল পা, সত্যপীড়ের সাপ হইস্ত, সতীন ধরে খা। প্রথম ছড়াটা হিন্দু বেল্ট থেকে পাওয়া, দ্বিতীয় ছড়াটা মুসলিম বেল্ট থেকে পাওয়া, কিন্তু দুটোরই মূল কথা এক। প্রথম ছড়াটায় 7টা সতীনকে পুড়িয়ে মারার কথা বলা হচ্ছে, দ্বিতীয় ছড়াটাতে সত্যপীড়ের সাপকে সতীনকে ধরে খেতে বলা হচ্ছে। অর্থাৎ কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা, বিধবা বিবাহ, সতীন সমস্যা, এই যে 19 শতকে মেনেস তৈরি করা যে সামাজিক ঘটনাগুলো, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু ছড়ার মধ্যে ধরা রয়েছে। তো এইবার এইখান থেকে আমি জাম্প করে একটু চলে যাব অন্য একটা জায়গায়। সেটা হচ্ছে ওই যে বললাম যে ছড়ার প্রকরণের বিস্তার অনেক বেশি, অর্থাৎ কত রকমের ছড়া, সেটা শুধুমাত্র ছড়ার মধ্যে আটকে থাকছে না, সেটা প্রবাদেও বিস্তারিত হচ্ছে, সেটা ধাঁধাতেও বিস্তারিত হয়েছে। আমি সেরকম কয়েকটা উদাহরণে চলে যাচ্ছি এবং যাচ্ছি ওই সতীনের কনসেপ্ট থেকেই আমি যাচ্ছি। ওই যে বললাম সতীন সমস্যা নিয়ে দুটো ছড়া বললাম, মানে ব্যক্তিগত সম্পর্কজনিত দুটো ছড়া। আমি এবার দুটো প্রবাদ বলি, যে প্রবাদ দুটোর মধ্যেও কিন্তু ব্যক্তি রিলেশনশিপের কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি, প্রবাদ তো ক্লাসও হয়েছে বোধহয়। প্রবাদ হচ্ছে উইচ অফ ওয়ান উইজডম অফ মেনি। অনেকের সম্মিলিত অভিজ্ঞতা থেকে একজনের চমৎকারিত্ব বনাম বা ভরা কবিতার মধ্যে দিয়ে যখন একটা চিত্র আমি পাচ্ছি, সেই চিত্রটাকে আমি প্রবাদ বলছি। তো দুটো প্রবাদ বলি। প্রথম প্রবাদটা ননদকে নিয়ে, দ্বিতীয় প্রবাদটা শাশুড়িকে নিয়ে। প্রথম প্রবাদটা হচ্ছে: ভালো কথা মনে পড়লো আঁচাতে আঁচাতে, ঠাকুরঝিকে নিয়ে গেছে নাচাতে নাচাতে। সকালবেলা বৌদির সঙ্গে ঠাকুরঝি মানে ননদ গিয়েছিল
নদীর জলে জল তুলতে, চান করতে বা বাসন মাজতে, কাপড় কাচতে। সেই সময় কুমির এসে ননদকে টেনে নিয়ে যায়। বৌদি বিমানন ভুলে গেছে, তা হয়তো বলতে চায়নি, কারণ তার কিছু যায় আসেনি। দুপুরবেলা যখন সে ভাত খেয়ে আঁচাতে গেছে, আবার মানে জলের ধারে গেছে, তখন তার বলছে ভালো কথা মনে পড়লো, আঁচাতে আঁচাতে মানে ভালো কথা, মানে ননদকে নিয়ে গেছে কুমির, সেটা হচ্ছে ভালো কথা, এটা তার মনে পড়লো ভাত খেয়ে আঁচাতে আঁচাতে। সিমিলারলি আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে শাশুড়ি। কীরকম? মা বলছেন মেয়েকে, একলা ঘরের গিন্নি এবার হলি নাকি মা? মেয়ে উত্তর দিচ্ছে, নিঃশেষকে বিশ্বাস নেই, নড়ছে যেন পা। মেয়ের শাশুড়ি যায় যায় শুনে মা এসেছেন দৌড়ে মেয়ের বাড়িতে, না কোনো সমবেদনা জানাতে না, এটা দেখতে যে মেয়ে এবার বাড়ির গিন্নি হবেন কি না। আর মেয়ে বলছে যে নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই, পা যদি নড়ে তাহলে তো বুড়ি যায়নি, তার মানে তো আমার আর হওয়া হলো না গিন্নি। অর্থাৎ আমরা আগের অংশটাতে সতীন সমস্যা যেটা পড়েছিলাম ছড়ার মধ্যে, পিওর ছড়ার মধ্যে, আমরা প্রবাদের মধ্যেও কিন্তু সেই রকমভাবে পারিবারিক ছবি দেখার সূত্রে রিলেশনশিপ কনফ্লিক্টগুলো আমরা পাচ্ছি, রিলেশনশিপের ট্রাবলগুলো আমরা পাচ্ছি। এরকম আরও আছে, বড়োর পিরিতি বালির বাঁধ, কনে হাতে দড়ি ক্ষণেতে চান, বড় লোকে খামলে খেয়ালিপনাটাও আমরা প্রবাদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। অর্থাৎ হিউম্যান রিলেশনশিপস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, পারিবারিক জীবনের স্বার্থপরতা, অমানবিকতা, এগুলো যেরকম ছড়ার মধ্যে আছে তেমনি কিন্তু প্রবাদের মধ্যেও আছে। ছড়ার মধ্যেও ছন্দ সহকারে আছে, প্রবাদের মধ্যেও ছন্দ সহকারে আছে। এবারে আসি আমরা ব্রততে। আমি তো প্রথমেই বলেছি ব্রত কখনোই খাঁটি ছড়া নয়, কারণ তার মধ্যে সবথেকে সমস্যা হচ্ছে সুর থাকে এবং একটা দৈবী প্রভাব থাকে, কারণ দেবতা দেবী দেবদেবতা ভিত্তিক কাহিনীকেই ছন্দময় সুর সহযোগে পরিবেশন করা হয়। কিন্তু যে পরিবেশনটা করা হচ্ছে সেই পরিবেশনটার মধ্যে একটা ছন্দ থাকছে। পুণ্যিপুকুর পাঠ্য আছে ছেলে মেয়েদের, তোমরা জানো। পুণ্যিপুকুরের একটা ছোট্ট শ্লোক পড়ে শোনাই। পুণ্যিপুকুর পুষ্পমালা কে পুজোরে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। তোমরা সেজুতিব্রত পড়েছো, সেজুতিব্রত তো আছে, দালান ঘরে বসত করি, সতীন কেটে আলতা করি। হ্যাঁ, আমি এই কন্টেন্টগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু আমি বলছি ছন্দটা, এই ব্রতর মধ্যেও কিন্তু ছন্দের কথা রয়েছে। তোমাদের লক্ষ্মী পাঁচালী শোনা দেখবে, সেখানেও কিন্তু সুর আছে, দেবদেবীর কথা আছে, কিন্তু সেখানেও একটা গল্প আছে এবং একটা ছন্দ আছে। এইবারে চলে আসছি তার একদম শেষের দিকের পর্বটায়, সেটা হচ্ছে ধাঁধা। আমি আগেই বলেছি ধাঁধাকে ঠিক ছড়া কেন বলা যায় না, কারণ ধাঁধার মধ্যে একটা খুব সুসংলগ্নতা থাকে, কোনো অসংলগ্নতা বা অ্যাবসার্ডিটি বা ননসেন্সিক্যালনেস থাকে না। কিন্তু তবু ধাঁধাকে আমরা কমপ্লিটলি ছড়ার আলোচনা থেকে বাদ দিতে পারি না। তার কারণ হচ্ছে ধাঁধাকেও কিন্তু ছড়ার ঢঙে প্রেজেন্ট করা হয়। কীরকমভাবে ধাঁধাকেও ছড়ার ঢঙে প্রেজেন্ট করা হয় আমি একটা দুটো বলি। দি তো দি পরপুরুষকে দি, দি তো দি পথে ঘাটে দি, দি তো দি যখন তখন দি, তোমার আমি আমার তুমি, তোমায় দেব কি? কী জিনিস এটা? এটা হচ্ছে ঘুমটা। আমি ঘুমটা পরপুরুষকে দেখে দিই, আমি ঘুমটা পথে ঘাটে দিই, আমার যখন ইচ্ছা হয় আমি তখন দিই, কিন্তু তুমি আমার, মানে তুমি আমার স্বামী, আমি তোমাকে দেখে কেন দেবো? তোমাকে দেখে আমি দেবো না। পুরো জিনিসটা কিন্তু ছড়ার মধ্যে দিয়ে বলা। আবার একটা বলি, সেটা খুব মজার, সেটা হচ্ছে আল্লাহর কি কুদরত, ঠ্যাঙার মধ্যে শরবত। আল্লাহর কি কুদরত, ঠ্যাঙার মধ্যে শরবত। আখের কথা বলা হচ্ছে, মানে যে আখ আমরা চিবিয়ে খাই। সিমিলারলি আছে, বন থেকে বেরোলো টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে, আনারস। আর আমার একটা খুব মজার লাগে, সেটা একটু শেয়ার করি। শিশুকালে অঙ্গ ঢাকা, যৌবনেতে উলঙ্গ, বার্ধক্যে মস্তকে জট, দেহ মধ্যে সুরঙ্গ। শিশুকালে অঙ্গ ঢাকা, যৌবনেতে উলঙ্গ, বার্ধক্যে মস্তকে জট, দেহ মধ্যে সুরঙ্গ। বাঁশ মানে ব্যাম্বু, বাঁশের কথা বলা হচ্ছে। আর লাস্ট যেটা বলবো ধাঁধা ছড়া, একটু আগে আমরা রিলেশনের কথা বলছিলাম না, যে ছড়ার মধ্যে আমরা সতীনের কে নিয়ে ছড়া পেয়েছি, আমরা প্রবাদের মধ্যে ননদকে নিয়ে ছড়া পেয়েছি বা শাশুড়িকে নিয়ে ছড়া পেয়েছি। সিমিলারলি আমরা একটা ধাঁধা পাচ্ছি, সেটা হচ্ছে ব্যক্তি সম্পর্ক বিষয়ক ধাঁধা। সেই ব্যক্তি সম্পর্ক বিষয়ক ধাঁধাটা আমি বলি কীরকম। শাকতুলুনি শাকতুলুনি শাক খাওয়াবো তোকে, আমার বাপ বিয়ে করেছে তোদের বাপের মাকে। যারা রেগুলার দিদি নাম্বার 1 দেখেন তারা দেখবেন যে সেখানে যে জিনিসগুলো তাদেরকে শেখানো বা তাদেরকে যে জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, মানে যে কুইজগুলো করা হয়, একটার মধ্যে কিন্তু এরকম চার্ট দিয়ে রিলেশনশিপ বলতে বলা, বলুন তো উনি আপনার কে হন, 1 2 3 4 করে 4টে 3টে লাইন দেওয়া থাকে, সেখান থেকে সম্পর্কটাকে বার করতে হয়।
আমার এটা পড়তে পড়তে ওইটা কথা মনে পড়ছিল। শাকতুলুনি শাকতুলুনি শাক খাওয়াবো তোকে, আমার বাপ বিয়ে করেছে তোর বাপের মাকে। অর্থাৎ এখানে বাবা তার মেয়েকে ঠাকুমার কথা বলছে। মেয়ে যদি মেয়ে হয় তাহলে মেয়েকে যদি বাবা বলে আমার বাপ মানে মেয়ের ঠাকুরদা, আর যদি বলে তোর বাপ তাহলে সে নিজে, আর তার মা মানে হচ্ছে মেয়েটি ঠাকুরমা। এইভাবে কিন্তু আমরা ধাঁধার মধ্যেও রিলেশনশিপের জায়গাটা দেখতে পাচ্ছি। আর ঐন্দ্রজালিক ছড়ার কথা তো বলেইছিলাম, সেটা একটুখানি বলে দিই। অ্যাব্রাকাড্যাব্রা, গিলি গিলি গিলি, হোকাস পোকাস চু, বেসিক্যালি ননসেন্স, এটার মধ্যে কোনো মানে নেই, কমপ্লিটলি অসংলগ্ন। কিন্তু কেন এই ছড়াগুলোকে বলা হয়? আসলে আমরা জানি ম্যাজিকের মূল কাজ হচ্ছে ধন্ধ ক্রিয়েট করা। ম্যাজিকের মূল মানেই হচ্ছে বাস্তবকে গুলিয়ে দেওয়া। ফলত ম্যাজিশিয়ান যখন একটা ধোঁয়া ধোঁয়া পরিবেশে অঙ্গভঙ্গি সহ এরবার নন সিকুয়েন্সিক্যাল ছড়া হাতে হাত হাত পা দুলিয়ে দুলিয়ে নানা রকম অঙ্গভঙ্গি সহ তাল সহ ছড়া কেটে 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 বলতে থাকেন, স্বাভাবিকভাবেই আমরা দর্শকরা সেই দিকটাতে মোর কনসেন্ট্রেটেড হয়ে যাই এবং আমাদের ওই অজ্ঞতার সুযোগ নিয়ে তলায় তলায় কিন্তু আসল বদলগুলো হয়ে যায়, বাস্তব বদলগুলো হয়ে যায়, যে বাস্তব বদলগুলোকে আমরা বুঝতে পারি না। ফলত ছড়ার ক্ষেত্রে এই ঐন্দ্রজালিক ছড়ার ননসেন্সিক্যাল যে জায়গাটা, সেই ননসেন্সিক্যাল জায়গাটা থাকাটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে তা না হলে ম্যাজিকের যে অসংলগ্নতা, ম্যাজিকের মধ্যে যে ধোঁয়াশাটা তৈরি করা হয়, যে ধন্ধটা ক্রিয়েট করা হয়, সেই ধন্ধটা ক্রিয়েট করা যাবে না। আমি একটু পিছিয়ে যাই, গিয়ে চলে আসি লালাবাইতে বা ঘুম পাড়ানি গানে। কেন আমি ঘুম পাড়ানি গানটা আলাদা করেছিলাম? আসলে আমি বলেছিলাম যে ঘুম পাড়ানি গানগুলো বেসিক্যালি ছেলে ভুলানো ছড়া হলেও সেই ঘুম পাড়ানি গানের মধ্যে এমন কিছু থাকে যেগুলো কিন্তু শুধুমাত্র বাচ্চাকে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে বলা হয় না। আমি একটু আগে যে ওই গানটার কথা বললাম, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, সেটা থেকে আমরা খানিকটা আন্দাজ পেয়েছিলাম যে মা সমকালীন সময়টাকে কীরকমভাবে ঘুম পাড়ানি ছড়ার মধ্যে ধরে রাখছে। ঠিক সিমিলারলি আমি আরেকটা ছড়ার কথা বলি, এটাও খুব পরিচিত একটা ঘুম পাড়ানি ছড়া। খোকন খোকন করে মায়ে, খোকন গেছে কাদের নায়ে, 7 টাকাকে দাঁড় বায়ে, খোকন রে তুই ঘরে আয়। ছোট্ট খোকন শোনা, সে তো কোলে শোয়া সন্তান, তাকে মা এমন গান শোনাচ্ছেন কেন? কোথায় গেছে? খোকন তো হাঁটতেও শেখেনি, বা হয়তো টলমল করে সবে হাঁটে, কেন মা এই গান শেখাচ্ছেন? আসলে কোলে শোয়া সন্তানকে মা এটা বলছেন এ কারণে তিনি জানেন কোনোদিন যখন ছেলে বড় হবে, ছেলের সঙ্গে হয়তো তার একটা বিচ্ছেদ হবে। এই যে এখন তিনি সাংসারিক চাপে ক্লিষ্ট হয়ে রয়েছেন, তার একমাত্র আনন্দের জায়গা, একমাত্র হৃদয়ের জায়গা হচ্ছে তার সন্তান। কিন্তু কালের নিয়মে কোনোদিন ছেলে তো বড় হবে, তারপরে একদিন হয়তো সে কোথাও দূরেও চলে যাবে। কারুর একটা মাইক বোধহয় খোলা আছে, একদমই শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার পাচ্ছি। আচ্ছা, মানে অনেকক্ষণ কি শুনতে পাওনি? বাদ গেছে? না না, মিনিট দুয়েক। আমাকে বলো কোনখানটা বাদ গেছে, একটু বলো কোনখানটা বলো, মিনিট 2 কোনখান। পর্যন্ত শুনতে পেয়েছি। আচ্ছা, খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নায়, 7 টাকাকে দাঁড় বায়, খোকন রে তুই ঘরে আয়। কোলে শোয়া সন্তানকে মা এই গান কেন শোনাচ্ছে? কারণ সে তো সত্যি কোথাও যায়নি। আসলে মা ভয় পাচ্ছেন কালের নিয়মে খোকন যখন বড় হবে, খোকন তো বাইরে চলে যাবে, হয়তো সে দূরদেশেও চলে যেতে পারে। এবং দাঁড় বাওয়া যখন বলা হচ্ছে, 7 টাকাকে দাঁড় বায়, এই দাঁড় বাওয়ার সূত্রে সাগর পাড়ের কথা বলা হচ্ছে সম্ভবত। মা ভাবছেন ছেলে কি কালাপানি পার করে বিদেশ চলে যাবে, তাহলে কি ছেলে আর ফিরে আসবে না? এই যে আশঙ্কা মায়ের মনে আসছে, এই আশঙ্কাটাই কিন্তু কোথাও ওই ছোট্ট খোকনকে গান গাওয়াবার যে ছড়া, তার মধ্যে দিয়ে মায়ের সেই সেই যে বিচ্ছেদের যে বাস্তব যন্ত্রণাটা আসবে, ভবিষ্যতে তার যে সন্তানের সঙ্গে যে বিচ্ছেদ হবে, সেই বিচ্ছেদের বেদনাটা ফুটে উঠছে। আমাদের নচিকেতার বৃদ্ধাশ্রম গানের কথা মনে পড়ে যে সত্যিই তো মায়ের সঙ্গে যে বিচ্ছেদ ঘটলে মায়ের হৃদয়ে কী ঘটতে পারে, সেটা তো তিনি গানে বলেছেন। এই ছড়াটাও কিন্তু তার মানে ঘুম পাড়াতে পাড়াতে আসলে ঘুম পাড়ানি গান নয়। ভবিষ্যতে মায়ের সঙ্গে সন্তানের বিচ্ছেদ আশঙ্কায় মায়ের বেদনাতুর হৃদয়ের বেদনার কথা এখানে আমরা প্রকাশ পাচ্ছি। এরপরে যে ঘুম পাড়ানি গানটা বলবো সেটা খুব আনকমন, মানে ইনফ্যাক্ট এটা আমি আমার মায়ের গানের খাতা থেকে সংগ্রহ করেছি, আমার মায়েরই সংগ্রহ। আমি
সেখান থেকে পেয়েছি মার কাছ থেকে, আমি সেটা একটুখানি বলার চেষ্টা করছি। পারমিতা, শোনা যাচ্ছে তো আমার আমার কথা? হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, বলো। এটা হচ্ছে এরকম: মনিরে মনিরে মোর এখন একটু ঘুমো, আর কত দোলাবো তোরে, কত দেব চুমো, বড় সড়ো হবি যখন করতে পারবি কাজ, সকল মানুষ মাতায় দিবি দেশের ঘুচাবি লাজ, ভিতর বাহির সবই ওদের হয়েছে পরাধীন, ভয়ে বুক দুরু দুরু নিতান্ত নিঘিন, ঘাটে পথে যে সে ওদের লাথি জুতো মারে, ওরা যেন মরে আছে সদাই কাঁপে ডরে। এসব কথা শুনে জাদু কেঁদে মরি মোরা, বড় হয়ে চোখের জল মুছাস যেন তোরা। ঘুমপাড়ানি গানের ঢঙে আসলে পরাধীন একটি দেশের মানুষের বেদনার ছবি এবং তাদের প্রতি যে অমানবিক অত্যাচার করা হয়, যে অবক্ষয় ঘটেছে এই দেশে, তার কথা সন্তানকে বলছেন মা একদিকে, এক্সকিউজ মি, সরি, অন্যদিকে সন্তানকে শুধু এটা বলা নয়, সন্তানকে অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে দেশকে এই লাঞ্ছনা থেকে, অর্থাৎ লাঠি জুতো মারার লাঞ্ছনা থেকে মুক্ত করবার আকাঙ্ক্ষাই ব্যক্ত করছেন। ফলে এটা কোনো একজন সিঙ্গেল মায়ের সিঙ্গেল বাচ্চাকে ঘুম পাড়াবার গান নয়, এটা কোথাও যেন স্বাধীনতা সংগ্রামের গান হয়ে উঠেছে মায়ের কণ্ঠে। এবং ঘটনা, মা নিজে তো স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে যেতে পারছেন না, সম্ভব নয় সংসার ফেলে, কিন্তু এই যে পরবর্তী প্রজন্মের হৃদয়ের মধ্যে তিনি দেশমাতৃকার প্রতি ভালোবাসাকে প্রবেশ করিয়ে দিচ্ছেন, দেশের প্রতি কর্তব্যকে তিনি জাগরিত করতে পারছেন গানের সূত্রে, এইভাবেও কিন্তু তিনি একটা সামাজিক গাইডেন্স বা একটা সামাজিক দায়িত্ব পালন করছেন সন্তানের প্রতি। ঠিক এই কারণেই আমরা ঘুমপাড়ানি গানকে নিছক ছেলেগুলানো গান বলে মনে করতে পারি না, তাদেরকে সবসময় ছেলেগুলানো গান বললেও একটা অন্য বর্গের অন্তর্ভুক্ত বলে মনে করাটাই বাঞ্ছনীয় হয়। এইরকমই আরেকটি মর্মান্তিক লালাবাইয়ের কথা বলে আমি আলোচনার শেষে চলে আসছি। এটা পাওয়া যায় আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের ইকোই সম্প্রদায়ের কাছ থেকে। ইকোই সম্প্রদায়ের মধ্যে একটি প্রথা রয়েছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং তারা অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র, বাবা মায়েরা খানিকটা জোর করেই ছোটো ছোটো মেয়েদেরকে, 12-13 বছরের মেয়েদেরকে অসহায়তা দুর্বলতার সুযোগ নিয়ে বিয়ে দিয়ে দেয়। সেই মেয়েদেরকে যা হয়, মানে বয়স অনেক বড় মানুষের সাথে বিয়ে হয়, হয়তো 2-3টে গর্ভপাত হয়, তারা কেউ কেউ মারা যায়, আবার কেউ কেউ স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না, কারণ তার স্বামীর হয়তো আরও অনেক বউ আছে, অত্যাচার সহ্য করতে পারে না, স্বামীর ভালোবাসা নেই, ফিরে আসতে হয় বাবা মার কাছে। বাবা মাও দেখতে রাজি হন না, কারণ তারাও দরিদ্র, তাদেরও অনেকগুলো সন্তান আছে। তখন তাকে রোজগার করতে হয়, পেটের ভাত জোগাড় করতে হয় ধাত্রী মা সেজে, অর্থাৎ গ্রামের কোনো বাচ্চার দেখাশোনার জীবিকা গ্রহণ করে তাকে পেটের ক্ষুধা নেভাতে হয়। এই যে ছোট্ট মেয়ে, তারই হয়তো 15-16 বছর বয়স, 15-16 বছরের ছোট্ট মেয়েটি যখন আরেকটা ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, মানে এটা তার প্রফেশন, ঘুম পাড়ানোটা তার প্রফেশন, ঘুম পাড়াতে যাচ্ছে, তখন সে কী বলছে সেই নাইজেরিয়ান একটা ছোট্ট লালাবাই আমরা এখানে শুনি। আমি ভাষাটা তো আমি জানি না, আমি ইংরেজি অনুবাদ যেটা পেয়েছিলাম সেটা আগে পড়ছি, তারপরে আমি বাংলাটা শোনাবার চেষ্টা করছি। My father has killed me, oh. My mother has killed me, oh. Even when I'm still a kid, they have asked me to get married to a husband who is not loving, oh. আমার বাবা আমাকে খুন করেছে, ও আমার মা আমাকে খুন করেছে, ও ছোট্টবেলায় বরের ঘরে পাঠিয়ে দিল তারা, স্বামী আমায় ভালোবাসে না, ও। বাচ্চাকে ঘুম পাড়ানোর কিচ্ছু নেই এটার মধ্যে, শুধুমাত্র তার মনের যে চরম আক্ষেপ, তার মনের যে চরম যন্ত্রণা, চরম বেদনা, সেই বেদনা ফুটে বেরোচ্ছে। এবং শুধু স্বামী নয়, নিজের বাবা মার প্রতিও তার যে কতখানি আক্ষেপ, এই হৃদয়হীনতা যে শুধুমাত্র তার স্বামীর নয়, তার বাবা মারও এই বেদনার জায়গাটা ফুটে উঠছে। আর হয়তো যে বাচ্চাটিকে সে ঘুম পাড়াচ্ছে তারই সম্প্রদায়েরই আরেকটি কন্যা সন্তান, সে হয়তো এই ঘুম পাড়ানি গান গেয়ে গেয়ে বাচ্চাটার মনের মধ্যেও কোথাও ইনকালকেট করে দিতে চাইছে যে তোমারও যদি বিয়ে হয় তাহলে তোমারও কিন্তু হয়তো আমার মতনই এই রকম একটা পরিস্থিতি হবে, সেটা ভেবে দেখো বাবা। আমার একদম লাস্টে যেটা বলার এবার,
সেটা হচ্ছে আবোল তাবোল নিয়ে একটুখানি, কিচ্ছু বেশি বলবো না, একটুখানি বলবো। আবোল তাবোল বেসিক্যালি সাহিত্যিক ছড়া, সবাই জানি। এবং আবোল তাবোলে নীলাঞ্জনা ক্লাস নিয়েছেন, খুব সুন্দর বলেছেন। আবোল তাবোল তো লিখেওছেন একজন সিঙ্গেল মানুষ, একজন সিঙ্গেল সাহিত্যিক। ফলত কে লিখেছেন সেটাও আইডেন্টিফাইড, ছড়ার সাথে সেটাও মেলে না, কারণ ছড়া কে লিখেছেন আমরা জানি না, পুরনো ছড়া। কিন্তু আবোল তাবোলকে আমরা কোথাও না বলতে পারি সাহিত্যিক ছড়া, না বলতে পারি কমপ্লিটলি লৌকিক ছড়া। লৌকিক ছড়া বলতে পারি না, কারণ আধুনিককালে লেখা, ছাপার অক্ষরে প্রথমে সেটা পাওয়া গেছে, ওরাল ট্র্যাডিশন নয়। আবার একজন সিঙ্গেল লেখক লিখেছেন, সেক্ষেত্রেও সেটা কখনোই লৌকিক ছড়া হতে পারে না। কিন্তু লৌকিক ছড়ার মতন উপাদান তো রয়েছে, লৌকিক সাহিত্যের মতন উপাদান তো রয়েছে। একটু একটু দেখি। প্রবাদ আছে, রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, হুকুমুকো হ্যাংলা, ননসেন্স বা আজগুবি রাইমস আমরা পাচ্ছি। আকাশের গায়ে নাকি টকটক গন্ধ, মানে কোনো মানে নেই, ননসেন্স, আজগুবি কথাবার্তা। সোশ্যাল ব্যঙ্গ পাচ্ছি সৎপাত্র কবিতায়, রাজনৈতিক ব্যঙ্গ পাচ্ছি গন্ধবিচার কবিতায়। তাহলে সবটা মিলিয়ে আবোল তাবোল হচ্ছে এমন একটা প্রকরণের ছড়া গ্রন্থ, যে প্রকরণটাকে মানে আপাতভাবে ছড়ার সাহিত্যিক ভার্সনে ফেললেও আমার নিজের কেমন মনে হয় যে লৌকিক ছড়ার উপাদানও কিন্তু খুব বেশি রকম রয়েছে, এবং যে কারণে বোধহয় আবোল তাবোল কখনো পুরনো হয় না, আবোল তাবোল এত জনপ্রিয়, এত পপুলার। তো যাকগে, এটা আমার পার্সোনাল মত। আমি চলে আসি একদম লাস্টে। আমি রিচা ম্যাডামকে একটু অনুরোধ করব, ওই একটা স্ট্রাকচার আমি পাঠিয়েছিলাম, সেটা যদি উনি একটুখানি প্রজেক্ট করেন, ওটা করেই আমি আমার আলোচনার শেষে চলে আসবো। রিচা ম্যাডাম যদি একটু আমার ওটা প্রজেক্ট করেন। তুমি ওই যেটা সকাল প্রথমে যেটা দেখাচ্ছিলে, এটা আমি পাঠিয়েছি, ওটা একটু প্রজেক্ট করো। হ্যাঁ, এটা ছেলেমেয়েরা সবাই দেখতে পাচ্ছ তো? ছেলেমেয়েরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা দেখো, এখানে আমি একটা খুব কমন ছড়া দিয়েছি। মাসি পিসি বনগাবাসী, বনের ধারে ঘর, কখনো তো কন্যা মাসি খৈমোয়াটা ধর। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, এতদিনে বুঝিলাম মা বড় ধন। আমরা এটা দুভাবে পঠনটাকে দেখতে পারি। একটা আঙ্গিকবাদী পদ্ধতিতে, মিশ্র পদ্ধতি, ইনফ্যাক্ট খানিকটা আঙ্গিকবাদী পদ্ধতি, খানিকটা মনুসমীক্ষণ পদ্ধতি। আমি ছেলে মেয়েদের বলবো, একটু দেখো তোমরা 2 নম্বরে, দেখো মাসির পাশে 1, পিসির পাশে 2, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 করে 11 অবধি কতগুলো সংখ্যা পুট করা রয়েছে। আমি সেই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে তোমাদের বলবো। এবার আমি যেটা ব্যাখ্যাটা বলছি একটু শোনো তোমরা। মাসির পাশে 1, কেন? মাসি হচ্ছে একটা সম্পর্ক, অর্থাৎ প্রথম সম্পর্ক মাসি। পিসি দ্বিতীয় সম্পর্ক, তাহলে 2। বনগা স্থান 3। এরপরে দ্বিতীয় লাইনে এসো, দেখো প্রথম লাইনে তাহলে কি হলো, 1 2 3। দ্বিতীয় লাইনে আমরা আসছি, বনের ধারে 3 ক, তারপরে হচ্ছে ঘর 3 খ। কেন? বনগা হচ্ছে 3, অর্থাৎ সেটা হচ্ছে মেন জায়গা। বনগা অর্থাৎ 3 যে বনের ধার, বনগার যে বনের ধার, 3 যে বনের ধার, সেটা হচ্ছে 3 ক। আর সেই বনের ধারে আবার যে ঘর, সেটা হচ্ছে 3 খ। যেহেতু ঘরটা বনের ধারে আর বনের ধারটা বনগাঁয়, তাই জন্য আমরা 3টেকেই 3 3 ক 3 খ এইভাবে বিচার করে প্লেস করেছি। তাহলে যদি প্রথম লাইন হয় 1 2 3, দ্বিতীয় লাইন হচ্ছে 3 ক 3 খ। এবারে আমরা আসছি তৃতীয় লাইনে, কখনো তো 4 নম্বর। কখনো মানে টাইম, কখনো তো, কখনো মানে হচ্ছে শুধু টাইম নয়, কখনো মানে হচ্ছে ইনডেফিনিট টাইম, অর্থাৎ অনির্দিষ্ট টাইম। কখনো তো মানে কোনো সময়ই তো, কন না মাসি, মাসি তো 1, তোমরা জানো মাসি 1 হবে। কন না, কন্যা মানে বলেন না, একটা ক্রিয়া, একটা ভার্ব, মানে বাচিক ক্রিয়া। তৃতীয় লাইনে তাহলে কি বলা হচ্ছে, কখনো তো মাসি আমাকে বলেন না। তাহলে তৃতীয় লাইনে আমরা পাচ্ছি কি, 4 5 6, একটা ইনডেফিনিট টাইম, একটা বাচিক ক্রিয়া, এবং কথাটা বলা হচ্ছে যাকে উদ্দেশ্য করে, মাসি। কি বলেন না, খই মোয়াটা ধর।
খৈমোয়াটা হচ্ছে 6, মানে সেটা হচ্ছে সুখাদ্য, বা আমি এভাবে বলবো সেটা হচ্ছে একটা ট্যাঞ্জিবল বা স্পর্শগ্রাহ্য আদর। আমরা বলি না মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, মামা বাড়ি গেলে নাকি ভালো ভালো খেতে পাওয়া যায়, ঠিক সেরকমভাবে এখানে এক্সপেক্টেড যে মাসি পিসির বাড়ি গেলে আমাকে খৈমোয়াটা দেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মাসি পিসি আবার খৈমোয়াটা খেতে পারে না। তাই জন্য বলছে কখনো তো কন্যামাসি খৈমোয়াটা অর্থাৎ সুখাদ্যের উদাহরণ বা আদরের একটা ট্যাঞ্জিবল স্পর্শগ্রাহ্য উদাহরণ, কিন্তু পরে দেখো ধর মানে হোল্ড, আবার একটা ক্রিয়া। আগে কি পেয়েছি কন্যা মানে বাচিক ক্রিয়া, এখন দেখো আমরা কি পাচ্ছি ধর মানে ফিজিক্যাল ক্রিয়া, অর্থাৎ হাত দিয়ে ধরতে বলেন না। কখনো তো কন্যা মাসি খৈমোয়াটা ধর। ঠিক আছে, বোঝা গেল মাসি পিসি কীরকম। এইবারে আমরা আসছি পঞ্চম লাইনে। মাসি পিসি তো ছিল, তার আগে একটা করে কোয়েশ্চেন মার্ক দেওয়া হচ্ছে, কিসের মাসি কিসের পিসি। যে কারণে যেহেতু মাসি সম্পর্কে সংশয় প্রকাশ করা হচ্ছে, তাই আমরা কি করেছি একের ক, কারণ এটা তো মাসি না, মাসি হলে এক হতো, কিন্তু যেহেতু কিসের মাসি মানে কি আদৌ আমার মাসি, মাসির মতো কি আচরণ, তাই একের ক। সিমিলারলি পিসি 2 ছিল, পিসিও তো খেতে বলে না খৈমোয়া, তাহলে কিসের পিসি, আদৌ কিসের পিসি, কিসের মাসি কিসের পিসি, ফলে 1 আর 2টা একের ক আর একের ক্ষয় পরিবর্তিত হয়ে যাবে, একের ক আর 2-এর কয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে থার্ডটাই কি, কিসের বৃন্দাবন 3 গ। তোমরা বলতে পারো যে বনগা 3, বনগার বনের ধার 3 ক, বনগার বনের ধারের ঘর 3 খ, আমরা মানলাম। আপনি বৃন্দাবনকে 3-এর গ কেন বলছেন? সত্যিই তো বৃন্দাবনকে আমরা 3-এর গ কেন বলবো? বৃন্দাবন আর বনগা তো এক জায়গা নয়। এইখান থেকে কিন্তু আঙ্গিকবাদী পদ্ধতিটা সরে গিয়ে মনস্তাত্ত্বিক পদ্ধতিটা চলে আসছে। আসলে বৃন্দাবন কি, মানে এখানে বৃন্দাবন আসছে অ্যাজ এ সিম্বল। কিসের সিম্বল না, একটা আনন্দের জায়গা যেখানে সবসময় সুখ আদর আহ্লাদ ভালোবাসা পাওয়া যায়। তাহলে মাসির বাড়িতে বা পিসির বাড়িতে বা মামার বাড়িতে সবসময় ধরে নেওয়া হবে আনন্দ সুখ আহ্লাদ পাওয়া যাবে, যেটার সিম্বল হচ্ছে খৈমোয়া। যতক্ষণ সেটা পাওয়া যায় বা সেটা পাওয়া যাওয়ার কথা ভাবা হয়, ততক্ষণ পর্যন্ত ওই বনগাঁতে থাকা মাসির বাড়িটা হচ্ছে বৃন্দাবনের মতন সুন্দর। কিন্তু যে মাসি পিসির বাড়িতে এই খৈমোয়াটোয়া দেয় না, খৈমোয়াটোয়া দিয়ে আদর টাদর করে না, সেই মাসি পিসির বাড়িটা তো আর বৃন্দাবন বলা যাচ্ছে না। যে কারণে কিসের বৃন্দাবন, যে আমি যে এতদিন ধরে বনগার বনের ধারে ঘরটাকে বৃন্দাবন বলে ভেবে এসেছিলাম, না এটা তো বৃন্দাবন নয়, কারণ এখানে তো আমাকে কেউ ভালোবাসছে না। সিমিলারলি এই যে এতক্ষণ ধরে এত বছর ধরে এদেরকে মাসি আর পিসি ভেবে এসেছিলাম, কই এরাও তো মাসি পিসি নয়। তাই জন্যেই কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, এই যেই মুহূর্তে রিয়েলাইজেশনটা হচ্ছে, তারপরে ফাইনাল রিয়েলাইজেশনে আসছে এই সন্তানটি, এই বাচ্চাটা। এতদিনে বুঝিলাম মা বড় ধন। আমরা বলি না মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না, সেটা ওসব আমার কাছে ব্যাখ্যা সাপেক্ষ বা আমার কাছে প্রমাণ সাপেক্ষ। আমি নিজে এটা মানি না, নীলাঞ্জনাও আমার কথা একমত হবেন, এটা মানা সবসময় যায় না। কিন্তু মোটামুটিভাবে এই যে এটা প্রচলিত কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এইটার যেন একটা জাজ্জল্য প্রমাণ এখানে দিচ্ছে। যে কারণে লাস্ট লাইনে সন্তানটি বলছে এত দিনে, লক্ষ্য করো আমরা থার্ড লাইনে বলেছিলাম কখনো মানে ইনডেফিনিট টাইম, 6th লাইনে বলছি এত দিনে মানে ডেফিনিট টাইম, মানে আমি এত দিনে এই ডেফিনিট সময়ে আবার একটা ক্রিয়া বুঝিলাম। আগেরটা কি বলেছি, বাচিক ক্রিয়া কন না, দ্বিতীয়টা বলেছি ফিজিক্যাল ক্রিয়া ধর, তৃতীয়টা বলেছি বুঝিলাম মানে মেন্টাল ক্রিয়া, আমি হৃদয় দিয়ে অনুভব করলাম। তারপরে আসছে আরেকটা রিলেশনশিপ মা, এবং খুব মজার ব্যাপার, মা হচ্ছেন 10 মানে 10-এ 10, মাসি 1 পিসি 2, মা হচ্ছেন 10, 10-এ 10, মা হচ্ছেন সেরা শ্রেষ্ঠ 10 on 10। এবং তিনি কেন সেরা, কারণ তিনি হচ্ছেন বড় ধন। ধন মানে যেটা ইনট্যাঞ্জিবল। খৈমোয়া দিয়ে মা পিসি যে আদরটা দেন বা খৈমোয়া দিয়ে মাসি পিসি যে আদরটা দিতে পারতেন, সেটা তো চোখে দেখা যাওয়া আদর, কিন্তু মায়ের যে আদর সেটা চোখে দেখা যায় না এমন আদর, তাই সেটা হচ্ছে বিরাট বড় ধন। আমার মা হচ্ছেন বিরাট বড় ধন। তাই আমরা আঙ্গিকবাদী পদ্ধতিতে যদি এই পুরো ছড়াটাকে ধরো ভাঙতে চাই, কি হবে, ছড়াটাকে আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো 1 2 3, 3 ক 3 খ, 4 5 1, 7 6 7,
1 ক, 2 ক, 3 গ, 8, 9, 10, 11 এইরকমভাবে আরও অনেক ধরনের পদ্ধতি আছে, আমি যাচ্ছি না। অনেক রকমের সিস্টেমে ছড়াকে ভাঙা যায়। অলরেডি আমি 1.5 ঘন্টার উপর বলে ফেলেছি, আর 1 মিনিট বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, আচ্ছা এই যে এতগুলো আমরা আলোচনা করলাম, আমরা তো সাহিত্যের লোকসাহিত্যের অনেকগুলো বর্গ পড়েছি, বা তোমরা পড়েছ, লোকসাহিত্যের অনেক বর্গ আছেও। আমরা হঠাৎ ছড়াটাকে এত জনপ্রিয় বলি কেন, বা ওয়াই ইজ ছড়া সো পপুলার? এই উত্তরটা আমার কাছে আমি নিজে দেব না, উত্তরটা দেবো এমন একজনকে কোট করে, যাকে বাদ দিলে বাংলা সাহিত্যের কোনো কিছুই আমাদের পড়া হয় না। লোকসাহিত্য গ্রন্থ থেকে পড়ে শোনাই রবীন্দ্রনাথের একটা কথা। তিনি বলছেন, এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে, কোনোটির কোনো কালে কোনো রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র নাই, এবং কোন শকের কোন তারিখে কোনটা রচিত হইয়াছিল এমন প্রশ্নও কাহারও মনে উদয় হয় না। এই স্বাভাবিক চিরত্ব গুণে ইহারা আজ রচিত হইলেও পুরাতন, এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন। আমরা এখান থেকে শুধুমাত্র একটি শব্দবন্ধ তুলে নিই, সেটা হচ্ছে স্বাভাবিক চিরত্ব গুণ। অর্থাৎ ছড়ার মধ্যে যা কিছু বলা হয় সমস্তটাই খুব স্বাভাবিক একটা বিষয়, খুব স্বাভাবিক একটা জিনিস, এমন কোনো কিছু নয় যেটা আমি তুমি আমরা বুঝে উঠতে পারি না সহজে। আর কি আছে তার মধ্যে? এই স্বাভাবিক জিনিসের মধ্যে আমরা মাতৃহৃদয়ের কথা পাই, আমরা সামাজিক সমস্যার কথা পাই, আবার নিছক মজা, নিছক এন্টারটেনমেন্টও পাই যদু মাস্টারের গল্প শুনে। এবং এই ছড়াগুলোর মধ্যে অত্যন্ত চেনা জানা পৃথিবীর সামাজিক সহজ বিষয় বলা হয় বলে সেগুলো চিরত্ব লাভ করে, মানে সেগুলো ইটার্নাল হয়ে যায়, সেগুলো চিরন্তনভাবে বেঁচে থাকে। ধরো এই যে ছড়াগুলো আমি বললাম, ছোট খোকন খোকন ঘরে মা ইত্যাদি ইত্যাদি, আমি মাইকটা অন করতে পারিনি আমার একটা ব্যক্তিগত পারিবারিক অসুবিধার কারণে। আমি কিন্তু কোনো ছড়াই প্রায় না দেখে বলেছি। তার কারণ হচ্ছে, আমি নিশ্চিত এখানে পারমিতা আছেন, ঋষিতা আছেন, অপর্ণা আছেন, নীলাঞ্জনা আছেন, ঠিক আমার মতনই তারাও কিন্তু এই ছড়াগুলো হয়তো 2 বছর 3 বছর বয়সে শিখেছেন, এখনও কিন্তু তারা মুখস্থ বলতে পারবেন, আমি নিশ্চিত তারা বলতে পারবেন। ওইটাই হচ্ছে ওই চিরত্ব গুণ ছড়ার মধ্যে। সে ছন্দের কারণেই হোক আর ছোটোবেলায় শিখে মজা পাওয়ার কারণেই হোক, আমাদের একটা না আন্তরিক সংযোগ ঘটে যায়, যে আন্তরিক সংযোগটার সূত্রে ছড়া একটা ইটার্নাল জায়গায় পৌঁছে যায়, ছড়া একটা ইটার্নিটি লাভ করে, ছড়া একটা চিরত্ব গুণ লাভ করে। রবীন্দ্রনাথের মতন এত সুন্দর শব্দ আমরা ক্রিয়েট করতে পারি না, তাই আমি তার থেকেই শব্দ ধার নিচ্ছি। চিরত্ব গুণ। ছড়া কখনো পুরনো হয় না, ছড়া কখনো বুড়ো হয় না। মোস্ট ইম্পর্ট্যান্ট, মোদের পাকবে না গো চুল, ওই রকম ছড়াও কখনো বুড়ো হবে না। আর বুড়ো হবে না বলেই আজ যে ছেলে কাল সে বুড়ো, আবার পরদিন যে ছেলে তারপর দিন যে বুড়ো, তারা সকলেই কিন্তু একই রকমভাবে ছড়াকে ভালোবাসবে, ছড়াকে পছন্দ করবে। এবং এইভাবেই লোকসাহিত্যের সবথেকে জনপ্রিয়তম বর্গ হিসেবে ছড়া আগেও জনপ্রিয় ছিল, আজও থাকবে, ভবিষ্যতে আশা করব একই রকমভাবে তোমাদের প্রজন্মের কাছেও কিন্তু ছড়া পপুলার হয়ে থাকবে। আমি আলোচনাটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম, তার জন্য মার্জনা চাইছি। ধন্যবাদ পারমিতা।